তোর বাবা মা মরে গেছে, এখানে কি তোর? আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা, শালা ভিখারির বাচ্চা। চাচা, তুমি আমার বাবা মাকে নিয়ে এমন বাজে কথা বলো না চাচা। আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। আমাকে তুমি তাড়িয়ে দিও না। বেরিয়ে যা, না গেলে মারতে মারতে কুত্তার মতো বের করে দেব। এই জন্যই তুমি আমাকে এখানে নিয়ে এসেছো দীপিকা। আমি সিএনজি চালক হতে পারি, কিন্তু শ্বশুরের টাকায় চলি না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান বোধ আছে। পার্টনার, তোমার জামাইও নেশা করে। জামাইকে সবার সামনে আনার আগে ওকে একবার শিখিয়ে আনতে পারতে, এতে তোমার মান সম্মান অনেকটা বাঁচতে পারতো। দীপিকা, সঞ্জয়কে থামাও। আমার মান সম্মান আজও ধুলোর সাথে মিশিয়ে দিল। সমস্ত ড্রাইভাররা মাতাল হয়ে রাস্তায় ঘোরে, কিন্তু সঞ্জয়কে আমার আলাদা মনে হয়েছিল। এজন্য আমি তোমাদের বিয়েতে রাজি হয়েছিলাম। এখন মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। ওকে থামতে বলো, না হলে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব আমার বাড়ি থেকে। আমি মাতাল, বেশ করেছি মদ খেয়েছি। আমি কি ইচ্ছে করে মদ খেয়েছি? আপনারা আমাকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন, তার বেলায় আগে নিজেরা ঠিক হন। আপনাদের লজ্জা করে না? বাড়ির জামাইকে ইচ্ছে করে কাজের লোকের জামা পরিয়ে অপমান করে নাটক করছেন। সঞ্জয়, তুমি চুপ করে ঘরে এসো, আর লোক হাসিও না প্লিজ। না, আমি এই বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণই বলবই। তোমার বাবা ইচ্ছে করে আমাকে এই ধরনের পোশাক এনে দিয়েছে। সিএনজি চালকরা কি মানুষ না? আমার কোনো লোভ নেই, অহংকার নেই। তোমাদের সবার কি মনে হয় যে আমি একটা গরিব ভিখারির ছেলে? আমাদেরও বড় বিজনেস ছিল, তোমাদের থেকেও বড় বাড়ি ছিল। শুধু পরিস্থিতির চাপে আর সেই সব কিছু হারিয়ে গেছে। তাই আজ আমি একজন সিএনজি চালক। মিষ্টি, আমার ছেলে কাঁদছে কেন? ছেলে অন্তঃপ্রাণ আমার, আমি আমার ছেলে কান্না সহ্য করতে পারি না। বাড়িতে ঢুকে সঞ্জয়ের প্রবল কান্না শুনে স্ত্রী মিষ্টিকে প্রশ্ন করে সুভাষ। দরজার বাইরে এতক্ষণ বাবার জন্য অপেক্ষা করছিল সঞ্জয়। সুভাষ রাস্তার মোড়ে চায়ের দোকান চালিয়ে কোনো রকমে টেনে সংসার চালায়। অভাব অনটনের সংসার হলেও ভালোভাবেই চলে যায় দিন। এক্ষেত্রে ছেলে সঞ্জয়ের ওপরে কোনো প্রভাব পড়ে না তার। মিষ্টি কাঁথা সেলাই করা রেখে সুভাষের দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেকে নিত্যদিন ঘুরতে নিয়ে যেতে হয়। আজ পা ব্যথা করছে, বললাম আগামীকাল নিয়ে যাব, এই জন্য কাঁদছে। তুমি বলো, প্রতিদিন কি ঘুরতে নিয়ে যাওয়া যায়? সুভাষ ফেরার সময় সঞ্জয়ের পছন্দের কাপকেক নিয়ে এসেছে। সঞ্জয়ের হাতে দিলে কিছুটা লাঘব হলো তার কান্না। হেসে বাবাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার সুপার পাপা, মায়ের থেকেও তুমি অনেক ভালো। ও মা, তাই নাকি? তাহলে বাবার কথা শুনে এখন পড়তে বসো দেখি। আগামীকাল তোমাকে নিয়ে আমি আর তোমার মা নতুন ব্রিজে ঘুরতে যাব, কেমন? সত্যি বলছো বাবা? তোমরা আমাকে ঘুরতে নিয়ে যাবে? তাহলে আমি এখনই পড়তে বসি। সঞ্জয় ছুটে গিয়ে বই নিয়ে পড়তে বসে। সঞ্জয় ক্লাস 6-এ পড়ে। এলাকার একটা ছোটখাটো স্কুলে পড়াশোনা করে সে। সুভাষ কিছু টাকা লুঙ্গির ভাঁজ থেকে খুলে মিষ্টির হাতে দিয়ে বলে, কয়েকদিনের যা ইনকাম আছে সব এখানে বাড়িওয়ালা রোজ টাকা দিয়ে আসে, তুমি ওনাকে ভাড়াটা দিয়ে দিও। মিষ্টি গণনা করে দেখে এখানে 1 মাসের ঘর ভাড়া আছে, অথচ ঘর ভাড়া বাকি আছে 4 মাসের। সংশয় নিয়ে বলে, এখানে তো মাত্র 3,000 টাকা। 1 মাসের ভাড়া দিলে বাড়িওয়ালাও রেগে যাবে। 3 মাস ধরে শুধু আশাই দিচ্ছি ঘর ভাড়া দেবো বলে। চিন্তা করো না, আমার দোকানের সামনে যে নতুন ব্রিজ উদ্বোধন করা হয়েছে ওখান থেকে এখন রোজ মানুষ চলাচল করে। কয়েকদিন ধরে ব্যবসা ভালোই হচ্ছে। একটা গাড়ি চলাচল করতে দাও, আশা করি 2-3 মাসের ভিতরে আমাদের অবস্থা উন্নতি হবে। অন্যদিকে সঞ্জয় পড়তে বসে ব্যাগের ভেতরে খুঁজে পায় স্কুলের বেতন কার্ডটা। আগামীকালকের ভেতরে টাকা পরিশোধ করতে হবে, না হলে পরশুদিন সঞ্জয়কে পরীক্ষা দিতে দেবে না। সঞ্জয় বেতন কার্ডটা নিয়ে মায়ের কাছে এসে জানায় স্কুলের কথা। মিষ্টি সুভাষের দিকে করুণ চোখে তাকালে সুভাষ বলে, ঘর ভাড়াটা 2 দিন পর দিলেও কোনো সমস্যা হবে না। যদি স্কুলের বেতনটা সঠিক সময় দিতে না পারি তাহলে আমার ছেলের আর পরীক্ষা দিতে পারবে না। তুমি ওই টাকাটা আমার ছেলের বেতনে খরচ করো।
তাহলে আমি বলি আরো কয়েকটা দিন তুমি কাজ করো, তারপরে আমরা একসাথে ঘুরতে যাব। না, আমি আমার ছেলেকে নিয়ে আগামীকাল ঘুরতে যাব। আমি ওর বয়সটা একসময় পার করে এসেছি। এই কিশোর বয়সী ছেলেরা বাবা মায়ের থেকে ভালোবাসা চায়। যখন বড় হয়ে যাবে তখন নিজে একাই ঘুরতে যাবে। ততদিন না হয় বাবা মা হিসেবে আমরা আমাদের দায়িত্বটা পালন করি। গ্রামের মেয়ে বলে মিষ্টি স্বামীর মুখের ওপরে বাক্য করার সাহস পায় না। স্বামীর নিয়ে আসা চাল ও ডাল নিয়ে রান্নাঘরে চলে যায়। ঘরে বাজার বলতে কিছুই নেই। দিন আনে দিন খায় পরিবার সঞ্জয়দের। দেনার ভেতরে বাড়িওয়ালার ভাড়া পরিশোধ করতে পারলেই শান্তি। তাদের এই মধুর পরিবার দেখে অনেকেই কুদৃষ্টিতে তাকায়। সামান্য আয়ের পরিবার হলেও তাদের অতিরিক্ত চাওয়া পাওয়ার কোনো চাহিদা নেই। পরদিন দোকান চালিয়ে দুপুরের সময় বাড়িতে এলো সুভাষ। দুপুরের খাবার শেষে ছেলেকে ও স্ত্রীকে নিয়ে বের হলো ব্রিজ দেখতে। রিকশা এসে সুভাষের দোকানের সামনে থামতেই আনন্দে চেঁচিয়ে রিকশা থেকে নামে সঞ্জয়। আগেও একবার এসেছিল। দোকানের সাইনবোর্ড দেখে সঞ্জয় আনন্দে বলতে থাকে, কি মজা! বাবার দোকান, বাবার দোকান। হ্যাঁ, এটা তোর বাবার দোকান। এবার সামনে চল। তারপরে সামনের দিকে এগিয়ে যায়। নতুন ব্রিজ হওয়ার কারণে দূর দূরান্ত থেকে অনেকে এসেছে ভ্রমণ করতে। কেউ এসেছে গার্লফ্রেন্ড নিয়ে, কেউ বা পরিবার সমেত। সঞ্জয় বাবা মার সাথে নদীর ওপারে ব্রিজ দিয়ে যাওয়ার সময় দেখতে পারল অনেকগুলো বাচ্চারা ব্রিজের রেলিংয়ের ওপরে উঠে হাঁটছে। ওদের বাবা মা বাচ্চাদের ধরে রেখেছে যাতে ব্রিজ থেকে ছিটকে পানিতে না পড়ে। সঞ্জয় সুভাষের কাছে গিয়ে আবদার করে, আমিও ওই রেলিং এর উপরে উঠবো বাবা। একদম না, পরে যাবি। বাবা ধরে রাখলে আমি পড়বো না। বাবা, আমি উঠবো। পৃথিবীর সব সন্তান জানে বাবা একটা ভরসা স্থান। সুভাষ আশ্বাস দিয়ে সঞ্জয়কে ধরে রেলিংয়ের ওপরে ওঠায়। তারপরে ধরে অনেকটা পথ পাড়ি দেয়। হঠাৎ সঞ্জয় দেখতে পায় একটা বাচ্চা মেয়েকে একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে আদর করছে। নিঃসন্দেহে তারা ভাই বোন। সঞ্জয় রেলিং থেকে নেমে মিষ্টির আঁচল টেনে বলে, মা, আমাকেও একটা বোন এনে দেবে? আমি ওই ছেলেটার মতো আমার বোনের সাথে খেলা করব। আমার সব বন্ধুর বোন আছে, আমার নেই। বোন আসলে তো তোমার প্রতি আমাদের ভালোবাসা কমে যাবে। তখন তুমি কি করবে? তখন কাঁদবে না তো তুমি? প্লিজ মা, আমার জন্য একটা বোন নিয়ে আসো। আমি একদম কাঁদবো না। আমি জানি কেন তুমি এমন কথা বলছ। আমাদের অভাবে অনটনের সংসারে তুমি আর কোনো ব্যক্তি আনতে চাইছো না, কিন্তু সবকিছুর মালিক উপরওয়ালা। তিনি আমাদের বরপ্রসনের ব্যবস্থা করে দিবে। আচ্ছা, সন্ধ্যা হয়ে আসছে, এবার কিছু খাবার কিনে আমরা বাড়িতে ফিরে যাই। নতুন উদ্বোধন হলেও ব্রিজের ওপর তেমন গাড়ি চলাচলের অনুমতি নেই। ট্রাফিক পুলিশ গাড়ি চলাচল অবরোধ করেছে। দু একটা গাড়ি পুলিশের চোখ ফাঁকি দিয়ে দ্রুতগতিতে ছুটে যাচ্ছে। ব্রিজের পাশ থেকে ঝালমুড়ি কিনে ফেরার সময় সঞ্জয় দেখতে পেল হাওয়াই মিঠাই। বাচ্চা ছেলেটা হাওয়াই মিঠাই খাওয়ার লোভ সামলাতে না পেরে বাবার কাছে টাকা চায়। সুভাষ 10 টাকা সঞ্জয়কে দিলে সঞ্জয় অপেক্ষা না করে ছুটে গেল রাস্তা পেরোতে। এমন সময় বিপরীত পাশ থেকে একটা দ্রুতগামী ট্রাক এগিয়ে আসে। সুভাষ চিৎকার করে বলে, সঞ্জয় বাবা গাড়িতে আসছে, সামনের দিকে যাস না, ফিরে আয়, আমি তোকে হাওয়াই মিঠাই এনে দিচ্ছি। সঞ্জয় না থেমে দৌড়াতে থাকলো। সুভাষ ও মিষ্টি ছেলেকে বাঁচাতে পেছন পেছন দৌড় লাগালো। সঞ্জয় বাবু দাঁড়াও, এভাবে দৌড়ে যাস না, গাড়ি আসছে তো। ব্রিজের শেষ প্রান্তে বলে ড্রাইভার ট্রাকের গতি রোধ করতে পারে না। সঞ্জয় ছুটে রাস্তা পেরিয়ে গেলেও সঞ্জয়ের বাবা মা রাস্তা পার হতে পারে না। দ্রুতগামী ট্রাকের সংঘর্ষে দুইজনেই ছিটকে যায় অনেকটা দূরে। তারপরে তাদের উপর দিয়ে চলে যায় ট্রাক। এরপরেই সব নিস্তব্ধ, সবকিছু থেমে গেছে। এক মুহূর্তের মধ্যেই যেন সঞ্জয়ের জীবনের সবকিছু এলোমেলো হয়ে গেল। কিন্তু বাচ্চা ছেলেটা এখনো বুঝে উঠতে পারেনি তার সাথে ঠিক কি হয়ে গেল। তার মা বাবার শেষ চিৎকারটাও এখনো বাতাসে ছড়িয়ে আছে। সারাটা রাস্তা যেন রক্ত দিয়ে কেউ ধুয়ে দিয়েছে। প্রতিটি মানুষ থমকে গেছে। ট্রাকের ড্রাইভার ট্রাক থামিয়ে একবার দুজনের দিকে তাকিয়ে গাড়ি থেকে নামতে চায়, কিন্তু পুলিশের ভয়ে আবারও চলে যায়। সঞ্জয় রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। 3 সেকেন্ড পর ছুটে যায় সুভাষ ও মিষ্টির কাছে। চিৎকার করে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা গো, আমার সাথে কথা বলো। বাবা, ও বাবা, দেখো, মা আমার সাথে কথা বলছে না। সঞ্জয় একবার সুভাষের কাছে যাচ্ছে আর একবার মিষ্টির কাছে গিয়ে কাঁদছে।
সঞ্জয়ের কান্নায় মানুষের ধ্যান ভাঙে। ট্রাফিক পুলিশ ছুটে এসে সঞ্জয়ের বাবা মায়ের পালস রেট চেক করে। সঞ্জয় হাউমাউ করে কাঁদছে। তখনও সুভাষ ও মিষ্টি বেঁচে ছিল। পুলিশের গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হলো হাসপাতালে। সঞ্জয় সুভাষ ও মিষ্টিকে ধাক্কা দিতে দিতে বলে, আমি আর কখনো তোমাদের কথার অবাধ্য হব না। তোমরা আমার সাথে কথা বলো। আমার খুব ভয় করছে মা। আমি প্রমিস করছি তো আর কখনো বদমাইশি করব না। এবার আমার সাথে কথা বলো না বাবা। সুভাষের কান্নায় পুলিশেরাও কাঁদছে। ক্ষমতা থাকলে তারা নিশ্চয়ই সঞ্জয়ের বাবা মাকে বাঁচিয়ে দিতেন, কিন্তু তেমন কোনো ক্ষমতা তাদের নেই। কিছুক্ষণের ভেতরেই হাসপাতালে নিয়ে আসা হয়। ওয়ার্ড বয় স্ট্রেচারে করে সঞ্জয়ের বাবা মাকে ভেতরে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে সঞ্জয়ের দিকে তাকায়। এত বড় একটা সংবাদ কিভাবে জানাবে ছেলেটাকে? তবুও সংযত হয়ে বলে, বাবু, এরা দুজন তোমার কে হয়? আমার বাবা মা। এই পৃথিবীতে আমার বাবা মা ছাড়া কেউ নেই কাকু। তুমি আমার বাবা মাকে বাঁচিয়ে দাও না কাকু। আমার হাতে এমন কোনো ক্ষমতা নেই বাবু। থাকলে আমি চেষ্টা করতাম। সবাইকে সৃষ্টিকর্তার ডাকে একদিন চলে যেতে হবে। তোমার বাবা মাকে ডাক দিয়েছে, তাই তারা চলে গেছে। এরপর ডাক্তারবাবু পুলিশদের উদ্দেশ্য করে বলে ওনারা কিছুক্ষণ আগে মারা গেছে। সঞ্জয় তার বাবা মাকে ধরে কেঁদে চলেছে, কিছুতেই ছাড়তে রাজি নয়। অন্যদিকে পুলিশদের সঞ্জয়ের বাবা মাকে নিয়ে যেতে হবে। ডাক্তার বলে, বাবু, তোমার বাবা মাকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে। তোমার বাবা মাকে ওনাদের হাতে তুলে দাও। না, আমি আমার বাবা মাকে ছাড়বো না। আমিও বাবা মায়ের সাথে যাব। বলেই সঞ্জয় সুভাষ ও মিষ্টির মৃতদেহকে আঁকড়ে ধরে রাখে। অন্যদিকে পুলিশরা অপারগ, তাই জোর করেই সুভাষ ও মিষ্টিকে নিয়ে গাড়িতে উঠে যায়। সঞ্জয় চিৎকার করে বারণ করছে, আমার বাবা মাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমি আমার বাবা মায়ের সাথে যাব। ছাড়ো, আমায় তোমরা ছেড়ে দাও। আমিও যাব বাবা মায়ের কাছে। ও বাবা, তোমরা কোথায়? ছাড়ো তোমরা আমায়। আমি যাব বাবা মায়ের সাথে। ডাক্তার ও নার্সরা সঞ্জয়কে ধরে রেখেছে বলে সঞ্জয় সামনের দিকে এগিয়ে যেতে পারছে না। উপায়হীন হয়ে সঞ্জয় ডাক্তারের হাতে কামড় দিয়ে দৌড়ে যায়, কিন্তু তার পূর্বেই গাড়ি গতিশীল হয়েছে। তবুও সঞ্জয় গাড়ির পেছনে ছুটতে থাকে। কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকায়। পৃথিবীর বুকে তখন রাত নেমে এসেছে। সঞ্জয় আকাশে দুটো উজ্জ্বল তারা দেখতে পায়। সঞ্জয় আকাশের তারাদের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও মা, ও বাবা, তোমরা কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন আমি কার কাছে থাকবো? আমার জন্য এই সব কিছু হলো। আমি যদি হাওয়াই মিঠাই কিনতে না যেতাম তাহলে এমন কিছুই হতো না। সারা রাত হাসপাতালে থেকে ভোরবেলা বাড়িতে এসেছে সঞ্জয়। পৃথিবীতে এখন সে সম্পূর্ণ একা। অসম্ভব ক্ষুধার জ্বালায় সে ঘরে গিয়ে খাবার খুঁজতে থাকে। কয়েকটা বিস্কুট খুঁজে পেয়ে খেতে যাবে, এমন সময় সেখানে এসে উপস্থিত হয় বাড়িওয়ালা। ব্রিজের প্রথম অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সুভাষ ও মিষ্টির ছবি সহ পত্রিকায় খবর ছেপেছে। সকালের পত্রিকা হাতে পেয়ে সোজা এখানে এসে উপস্থিত হয়েছে বাড়িওয়ালা। বাড়িওয়ালার সাথে তার দুজন চেলা। সঞ্জয়ের হাত থেকে বিস্কুটের বয়াম কেড়ে নিয়ে রাগান্বিত গলায় বলেন, তোর বাবা মা মরে গেছে, এখানে কি তোর? আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা, শালা ভিখারির বাচ্চা। চাচা, তুমি আমার বাবা মাকে নিয়ে এমন বাজে কথা বলো না চাচা। আমার আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। আমাকে তুমি তাড়িয়ে দিও না। বেরিয়ে যা, না গেলে মারতে মারতে কুত্তার মতো বের করে দেব। তোর বাবা মায়ের কাছে আমি 4 মাসের ঘর ভাড়া পাই, 1 টাকাও পরিশোধ করিনি। সেই টাকার জন্য আমি তোদের ঘরের সমস্ত মালামাল বাজেয়াপ্ত করলাম। চাচা, তুমি এমন কিছু করো না। এইগুলো আমার বাবা মায়ের সম্পদ, আমাদের। আমি যেভাবেই হোক তোমার টাকা তোমাকে পরিশোধ করে দেব। বাড়িওয়ালা সঞ্জয়ের কথা না শুনে ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। সঞ্জয় পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেল। বাড়িওয়ালার চেলাগুলো বাড়িওয়ালার হুকুম মেনে ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিল। এর মধ্যে বাড়িওয়ালা ভাঙারি ক্রেতাদের বাড়ির ভেতরে নিয়ে এসে সমস্ত মালামাল দেখিয়ে জিজ্ঞেস করলো, দেখে বলুন তো, সমস্ত জিনিসপত্রের বিনিময়ে কত টাকা দেবেন আপনি? চাচা, আমি তোমার পায়ে ধরছি। এই জিনিসগুলো সব আমাদের, আমার বাবা মায়ের। বিক্রি করে দিও না চাচা। ভাঙাচোরা ক্রেতা কিছু বলার আগে সঞ্জয় পা চেপে ধরে বাড়িওয়ালার কাঁদতে কাঁদতে আকুতি করে যাতে জিনিসপত্রগুলো বিক্রি না করা হয়। এতে বাড়িওয়ালা বিরক্ত হয়ে তার চেলাদের আদেশ দেয়, এই টোকাইকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে আয়। তোর বাবা মা মরে গিয়ে তোকে বোঝা করে রেখে গেছে।
তোর কপালে অনেক দুঃখ আছে দেখে নিস। যা যা এখান থেকে দূর হ। বাড়িওয়ালার চেলাগুলো সঞ্জয়কে ধরে রাস্তায় নিয়ে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। সঞ্জয় রাস্তা থেকে উঠে খোঁড়াতে খোঁড়াতে বিপরীত দিকে হাঁটতে শুরু করে। রাস্তার ট্যাপের জল খেয়ে সেই 2 দিন নিজের ক্ষুধা নিবারণ করে। 3 দিনের দিন সে আর জল খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারে না। একটা হোটেলে গিয়ে খাবারের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ক্যাশ বক্সে বসে থাকা লোকটা সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে, এই কি হলো রে, এভাবে আমাদের খাবারের দিকে তাকিয়ে আছিস কেন? কিছু খাবার কিনলে কিনে দে, না হলে এখান থেকে বেরিয়ে যা। চাচা, আমার কাছে কোনো টাকা নেই, আমাকে 2টা পুরি দেবে? আমার খুব ক্ষুধা লেগেছে। আমি 2 দিন ধরে কিচ্ছু খেতে পাইনি। 2 দিন আগে আমার বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার বাবা মা মারা যাওয়ার পরে বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখানে অনাথদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই। টাকা না থাকলে না খেয়ে থাক। হোটেলের সামনে দাঁড়িয়ে ভিড় না করে এখান থেকে যা। চাচা, আমি সত্যি বলছি, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে একটা পুরি দাও। বলেই সঞ্জয় একটা পুরি হাতে নিল। ক্যাশ বক্সের লোকটা উঠে গরম খুন্তি নিয়ে সঞ্জয়ের হাতে চেপে ধরল। সঞ্জয় চিৎকার করে পুরি ফেলে দিয়ে পিছিয়ে যায়। হাতে ফু দিতে দিতে কান্না করে বলে, জ্বলে গেল, মাগো জ্বলে গেল, বাবা গো, আমার হাত জ্বলে গেল, আমাকে বাঁচাও। অন্যের জিনিস না বলে ধরলে জ্বলবেই। আর একবার তোর নোংরা হাত দিয়ে আমার পুরি ধরিস, তাহলে গরম তেল আমি তোর গায়ে ঢেলে দেবো। যা এখান থেকে। কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। সঞ্জয়ের কোনো আত্মীয় নেই যে সঞ্জয় তার কাছে যাবে। মানুষের কাছে খাবার চাইলে কেউ ওকে খাবার দিয়ে সাহায্য করে না, বিনিময়ে কেবল দূর দূর করে তাড়িয়ে দেয়। সারাদিন খাবার চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে রাস্তার একপাশে সঞ্জয় বসে পড়ে। সঞ্জয়ের সামনে একটা ডাস্টবিন। কুকুরগুলো সেই ডাস্টবিনের ময়লা থেকে ভালো খাবার খুঁজে খাচ্ছে। ক্ষুধার তাড়নায় সঞ্জয় সেখানে গিয়ে কুকুরের মতো খাবার খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সঞ্জয় সেখানে কিছু হাড়গোড় দেখতে পায়। পচে সেগুলোর থেকে বিশ্রী গন্ধ আসছিল। উপায়হীন হয়ে সঞ্জয় সে খাবারগুলো খায়। তারপরে রাস্তার ট্যাপ থেকে পানি খেয়ে নিজের ক্ষুধা নিবারণ করে। এরকমভাবেই পেট ভরে খেয়ে কুকুরদের সাথে রাস্তায় ফুটপাতে ঘুমিয়ে পড়ে। বাঁচতে হলে তাকে প্রতিনিয়ত লড়াই করতে হবে। ও মা, ও বাবা, তোমরা আমাকে একা ফেলে কোথায় চলে গেলে? আমাকে একা করে কেন চলে গেলে মা? আমাকে কেউ ভালোবাসে না তোমরা ছাড়া, সবাই শুধু টাকা চায়। আমি যে এবার মরেই যাব মা, তোমরা কেন আমাকে তোমাদের সাথে নিয়ে চলে গেলে না? সঞ্জয়ের পরনে 4 দিন ধরে একই পোশাক। আজ সকালে পোশাকের জন্য বাড়িওয়ালার কাছে গিয়েছিল। বাড়িওয়ালা জানায় সমস্ত পুরনো জামা কাপড় দিয়ে হাঁড়ি পাতিল রেখেছে। তার মাঝে সঞ্জয়ের একটা পোশাক নেয়নি। সেই পোশাক পরে জীবিকার তাগিদেতে বেরিয়েছে সঞ্জয়। হোটেলের সামনে গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ায়। তারপরে সকলের চোখের অগোচরে একটি পুরি নিয়ে দৌড় দেয়। হোটেলের সমস্ত কাজের লোকেরা সঞ্জয়ের পেছনে পেছনে গেলেও সঞ্জয়কে খুঁজে পায় না। এই ভিখারির বাচ্চা, দাঁড়া, খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? ধরতে পারলে না মেরে পিঠের চামড়া গুটিয়ে দেব। বেশ কিছুদিন এমন চলতে থাকে। যখন হোটেলে কেউ না থাকে সেই সুযোগে সঞ্জয় হোটেলের সামনে এসে দাঁড়ায়, তারপরে চলে যায়। এতে রেগে গিয়ে সবাই সঞ্জয়কে ধরার ফাঁদ পাতে। হোটেলের কর্মীরা আশেপাশে দাঁড়িয়ে থাকে। যেই মুহূর্তে সঞ্জয় হোটেলের সামনে এসে দাঁড়ায়, সবাই একসাথে সঞ্জয়কে ধরে মারতে থাকে। সঞ্জয়কে ধরে মারতে মারতে মুখ থেকে রক্ত বের করে ফেলে। ক্যাশ বক্সের লোকটা হুমকি দিয়ে বলে, খাবার চুরি করিস, পুলিশের হাতে তুলে দিয়ে এমন মার দেবো তোকে, চুরি নামটাও ভুলে যাবি। না, দয়া করে আমাকে পুলিশের হাতে দেবেন না, আমি ক্ষুধার জ্বালায় চুরি করেছি। জানোয়ার, কুত্তার বাচ্চা, টাকা না থাকলে ক্ষুধার জ্বালা নিয়েই বেঁচে থাকতে হয়, জানিস না? ভিক্ষে করে খেতিস, কিন্তু দোকান থেকে চুরি যখন করেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে। এরপর হোটেলের কর্মীরা সঞ্জয়ের কোনো কথা শোনে না। তারা পুলিশকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে এসে সঞ্জয়কে একবার দেখেই চিনে ফেলে। উত্তেজিত হয়ে বলেন, তুমি সেই ছেলেটা না যার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে? জি সাহেব, দেখুন না, এরা আমাকে সবাই মারছে। তোমাকে আমি কতদিন খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তোমার ঠিকানাও আমার কাছে ছিল না। আশেপাশে খবর নিয়ে জানতে পারি তোমাদের বাড়ির ঠিকানা, কিন্তু সেখানে গিয়ে জানি তুমি আর সেখানে থাকো না। বাড়িওয়ালা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাধ্য হয়ে তোমার বাবা মায়ের মৃতদেহ আমরা বেওয়ারিশ ঘোষণা করি। তারপর সরকারিভাবে তোমার বাবা মাকে শেষ কাজের ব্যবস্থা করা হয়। তা এখানে তুমি খাবার চুরি করছো কেন? ক্ষুধার জ্বালায় আমি চুরি করেছি। সবার কাছে আমি খাবার চেয়েছি, কেউ আমাকে খাবার দেয়নি, তাই বাধ্য হয়ে আমি এই কাজ করেছি।
সঞ্জয়ের কথা শুনে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার না করে হোটেলের কর্মীদের বলে, আপনাদের হোটেলে এত খাবার থাকে? এই ছেলেটাকে যদি একটু খাবার দেন তাহলে আপনাদের কি কম পড়ে যাবে? একটা কাজও দিতে পারতেন। উপস্থিত কেউই আর কোনো কথা বলতে পারে না। এমন ঘটনা ভবিষ্যতে আরো ঘটলে হোটেল কর্তৃপক্ষকে গ্রেফতার করতে বাধ্য হব, মনে থাকে যেন। এই বলে হুমকি দিয়ে চলে যায়। অন্যদিকে সঞ্জয়কে চুরি করতে বারণ করে, কোনো সমস্যা হলে পুলিশের শরণাপন্ন হতে বলে। উপায়হীন হয়ে হোটেলের কর্মকর্তা সঞ্জয়কে নিয়োগ করে। সঞ্জয় ছোট হওয়ায় রান্নাবান্নার কোনো কাজ জানত না। অভাবের সংসার হলেও মিষ্টি সব সামলে নিতেন। এখন সঞ্জয়কে দিয়ে হোটেলের যাবতীয় কাজ করায়। কোনো কাজ করতে না পারলে ওর ওপর নেমে আসে শারীরিক নির্যাতন। এরকমই সেদিন বিকেল 5টা বলে এখন তোড়জোড় চলছে বিকেলের নাস্তা তৈরি। সঞ্জয় মোগলাই পরোটা রুটিগুলো বেলে দিচ্ছিল। অনেকগুলো রুটি বেলার পর একটি রুটি মাঝখান থেকে ছিদ্র হয়ে যায়। ভয়ে ভয়ে যে মোগলাই পরোটা ভাজে তাকে বলে, ওস্তাদ, এই রুটিটার মাঝখান থেকে ছিদ্র হয়ে গেছে, এখন কি করব? কি করবি? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি। বলেই ওস্তাদ মোগলাই পরোটা ভাজার গরম তেলগুলো সঞ্জয়ের গায়ে খুন্তি দিয়ে ফেলে দেয়। সঞ্জয় ব্যথায় চিৎকার করে ছুটে যায় বেসিনের দিকে। গরম তেলগুলো হাতে পড়েছিল বলে সঞ্জয়ের চামড়া অনেকটা উঠে যায়। অন্যদিকে তখন খদ্দের এসেছে। ক্যাশ বক্সের লোকটা সঞ্জয়কে আদেশ দেয়, সঞ্জয়, ওকে 4টা মোগলাই পরোটা দে তো। সঞ্জয় সেখানে উপস্থিত না থাকার কারণে ক্যাশ বক্সের লোকটা রেগে ভেতরে যায়। সঞ্জয় চুল ধরে 2টা চড় বসিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, আমার এখানে কাস্টমার এসে বসে আছে আর তুই পেছনে এসে ঢং করছিস, মেরে তো চামড়া তুলে ফেলবো। ওস্তাদ আমার গায়ে তেল ছুঁড়ে মেরেছে, এই জন্যই আমি পিছনে এসেছি। মারবে না? তাহলে আদর করবে? কাজ পারিস না? আমার এখানে থাকলে এমন মার প্রতিদিন খেতে হবে। সঞ্জয় সেখানে আর না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। বাবা মা ছাড়া এই পৃথিবীতে থাকা যে কঠিন সেটা সঞ্জয় এখন বুঝতে পারছে। আর মনে মনে ভাবছে, আমি গরিব বলে, আমার বাবা মা নেই বলে এত অবহেলা। সত্যি দুনিয়াটা কত নিষ্ঠুর। কেউ ভালোবেসে কাছে টেনে নেয় না, বরং সবসময় মারধর করে দূরে সরিয়ে দেয়, কষ্ট দেয়। আজ আমার মা বাবা থাকলে, টাকা পয়সা থাকলে কেউ আমায় এরকম বাজে ভিখারির বাচ্চা, ছোট লোকের বাচ্চা বলে অপমান করতো না। আমার সাথে আবার মা বাবাকেও ছোট করতো না। এসব ভাবতে ভাবতে এমন সময় রাস্তার পাশে একটা টোকাই দেখতে পেল সঞ্জয়। টোকাই ডাস্টবিন থেকে বোতল কুড়াচ্ছে। তারপরে সেই বোতলে পা দিয়ে হাওয়া বের করে দিয়ে বস্তায় ভরে নিচ্ছে। সঞ্জয় এমন দৃশ্য দেখে ভাবে, এখন থেকে সেও বোতল কুড়িয়ে বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে ক্ষুধা নিবারণ করবে। সঞ্জয় এগিয়ে গিয়ে ছেলেটার সাথে বন্ধুত্ব করে বোতল কুড়াতে সাহায্য করে। তারপরে ছেলেটা প্লাস্টিক বিক্রি করে, কেজিতে 20 টাকা। 2 কেজি বোতল বিক্রি করলে সঞ্জয়কে নিয়ে পেট ভরে খাবার খায়। এরপর পরের দিন সঞ্জয়ের পিঠে একটা প্লাস্টিকের বস্তা। রাস্তার পাশে ফেলে রাখা বোতলগুলো কুড়িয়ে সেই বস্তা ভর্তি করছে। আজকাল বোতল বিক্রি করে ভালোভাবে চলে যায় সঞ্জয়। এর মধ্যে এয়ারপোর্ট থেকে এক দম্পতি বের হলো ট্রাভেলিং ব্যাগ সহ। তাদের ব্যাগ থেকে কিছুটা খাবার বের করে ডাস্টবিনে ফেলতে গেলে সঞ্জয় এগিয়ে করুণ স্বরে বলে, ওই খাবারটা না ফেলে আমাকে খেতে দেবেন? আমি খেয়ে আপনাদের দোয়া করব। এমন ফ্রেশ খাবার খাইনি অনেক দিন। পলাশ তার স্ত্রী দামিনীর দিকে তাকালে দামিনী বলে, দিয়ে দাও ওকে, আমরা তো ফেলেই দিব। ওকে দিলে খাবারটা নষ্ট হওয়া বাঁচবে। পলাশ খাবারের প্যাকেট সঞ্জয়কে দিতেই সঞ্জয় মাটিতে বসে খেতে লাগলো। এমন সুস্বাদু খাবার সে জীবনেও খায়নি। ক্ষুধার জ্বালায় হাউমাউ করে খেয়ে চলেছে। খেতে গিয়ে গলায় বাঁধে। সঞ্জয় কাঁদতে থাকে অনবরত। দামিনী তা সহ্য করতে না পেরে ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে সঞ্জয়ের হাতে দেয়। সঞ্জয় এত পরিমাণে কাশি দিচ্ছে যে বোতলের ছিপিও খুলতে পারছে না। মায়া হয় দামিনীর। তার কোনো সন্তান নেই। সঞ্জয়ের প্রতি অদৃশ্য টানে বোতলের ছিপি খুলে সঞ্জয়ের মুখে তুলে দেয়। সঞ্জয় জল খেয়ে কাশি থেমে গেলেও সঞ্জয়ের চোখে পানি এসেছে। দামিনী হেসে বলে, আস্তে খাও বাবা, শান্ত হয়ে খাও, না হলে তোমার খাবার মাথায় উঠবে। আসলে এমন খাবার কখনো খাইনি তো, তাই লোভ সামলাতে পারিনি। কেন বাবু, তোমার বাবা মা কোথায়? তারা খেতে দেয় না? আমার বাবা মা বেঁচে নেই, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন আমি সারাদিন একবার খাবার পেলে খাই, না পেলে সারাদিন জল খেয়েই থাকি। কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু তাড়িয়ে দেয়, মারধর করে। দামিনীর খারাপ লাগে।
গত 3 দিন আগে পলাশ ও দামিনী বিদেশে গিয়েছিল চিকিৎসা করতে। ডাক্তার জানিয়েছে তারা কখনো বাবা মা হতে পারবে না। অন্যদিকে এমন এক বাবা মাকে সন্তান দিল যারা পৃথিবীতে নেই। সবই ভাগ্য। দামিনী পলাশের হাত ধরে বলে, ওগো, আমরা এই ছেলেটাকে আমাদের সাথে নিয়ে নিই। আমার মনে হয় আমরা নিঃসন্তান বলে উপরওয়ালা ওকে আমাদের কাছে পাঠিয়েছে। এক সম্পর্কের ভিত্তি সন্তান। ওকে আমাদের কাছে রাখলে আমাদের সম্পর্কে আর কোনো ফাটল থাকবে না। নিয়ে নাও, তুমি আমাদের সাথে যাবে বাবু। আমাদের সন্তানের মতো তোমাকে রাখবো। আমাকে খেতে দেবেন? আমাকে ভালোবাসবে? মারবে না তো? হ্যাঁ, তোমাকে খেতে দিব, পড়তে দিব, তোমার কোনো অভাব রাখবো না। তাহলে যাব। দামিনী ও পলাশ খুশিতে সঞ্জয়কে জড়িয়ে ধরে। নতুন অভিভাবক পাওয়াতে সঞ্জয় খুশি। অন্যদিকে সন্তান সমতুল্য একটি ছেলেকে পাওয়ার জন্য খুশি দামিনী ও পলাশও। এরপর নতুন স্কুলে ভর্তি করে দেয় সঞ্জয়কে। কোনো দিক দিয়ে সঞ্জয়ের কোনো কমতি রাখেনি দামিনী ও পলাশ। এরপর প্রায় 9 বছর পর সঞ্জয় এখন অনার্স 2য় বর্ষের ছাত্র। এতগুলো বছর পলাশ ও দামিনী সঞ্জয়ের খেয়াল রেখেছে। সঞ্জয় 2য় বর্ষের পরীক্ষা দিয়ে বাড়িতে এসে দেখতে পারল বাড়ির সমস্ত জিনিস প্রমোটারের লোকেরা বাইরে ফেলে দিচ্ছে। সঞ্জয় প্রমোটারের লোকেদের বাধা দেওয়ার চেষ্টা করে বলে, এ কি, আপনারা আমাদের জিনিসপত্র বাইরে ফেলছেন কেন? কারণ এই বাড়ির মালিক পলাশ চৌধুরী তার বাড়ি লিলামে তুলে দিয়েছে। লিলামে শরীফ খান এই বাড়ি কিনেছে। এখন তিনি এই বাড়ি ভেঙে এখানে হোটেল তৈরি করবে। সঞ্জয় পরিস্থিতি বুঝে উঠতে না পেরে ছুটে গেল দামিনী ও পলাশের কাছে। দুইজনেই নীরব হয়ে দেখছে সবকিছু, কিন্তু কোনো বাক্য করছে না। সঞ্জয় উদ্বিগ্ন হয়ে বলে, চাচা, তুমি নাকি বাড়ি নিলামে তুলে দিয়েছো, কিন্তু এতদিন আমাকে তো কিছুই বলনি। পরপর কয়েকবার ব্যবসায় লোকসান হওয়ার কারণে সবকিছু ব্যাংকের দখলে চলে গেছে। তাই বাড়ি নিলাম তুলে দিয়ে পাওনাদারদের সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছি। তোর পরীক্ষা চলছিল, এই জন্য তোকে জানাইনি। এত বছর জমিয়ে রাখা আমার সমস্ত টাকা পয়সা, বাড়ি গাড়ি সব শেষ হয়ে গেল। আমি একদম নিঃস্ব হয়ে গেলাম। বলেই বুকে হাত দেয় পলাশ। দামিনী পাশে দাঁড়িয়ে অনবরত কেঁদে ফেলেছে। একসময় এই বাড়ি গাড়ি সম্পত্তি হতে দামিনী অনেক সাহায্য করেছিল। মাত্র কয়েক বছরের ব্যবধানে পথে বসে যেতে হবে বুঝতে পারেনি। এর মধ্যে পলাশ বুকে হাত দিয়ে চিৎকার করে মাটিতে পড়ে যায়। পলাশকে আগলে নিয়ে বলে, চাচা, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? চাচা, কথা বলো। কি হয়েছে তোমার? বুকে ব্যথা করছে? সঞ্জয়, তাড়াতাড়ি করে তোর চাচাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। সঞ্জয় তড়িঘড়ি করে পলাশকে ধরে বাইরে নিয়ে আসে। একটা সিএনজি ডেকে তড়িঘড়ি করে হাসপাতালের দিকে রওনা হয়। সিএনজি থেকে নামার পর পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা নেই। তাই নিজের শখের দামি ঘড়িটাই ড্রাইভারকে দিয়ে বলে, ভাই, আমার কাছে টাকা নেই। এই ঘড়িটা বিক্রি করে আপনার ভাড়ার চেয়েও বেশি হয়ে যাবে। পলাশের অবস্থা থেকে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যায়। অপারেশন করতে অনেক টাকা লাগবে। এত টাকা আপাতত পলাশের অ্যাকাউন্টে নেই। তাই দামিনী দেশ সমস্ত সোনার গয়নাগুলো খুলে দিয়ে বলে, আমাদের কাছে আপাতত কোনো ক্যাশ টাকা নেই। এই গয়নাগুলো বিক্রি করে অপারেশন করার মতো টাকা হয়ে যাবে। কিন্তু আমরা এটা করতে পারি না। প্রয়োজনে আপনি গহনা বিক্রি করে আমাদের টাকা দিন। নিরুপায় হয়ে সঞ্জয় দামিনীর গয়নাগুলো নিয়ে সামনের আঙ্কেলের দোকানে যায়। গয়নাগুলো বিক্রি করে টাকা তুলে দেয় রিসেপশনে। সারা রাত করিডোরে কাটানোর পরে অপারেশন থিয়েটারের লাল আলোটা নিভে যায়। ডাক্তার বের হয়ে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলেন, তিনি এখন বিপদমুক্ত আছে। অতিরিক্ত টেনশনে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক দেখা দিচ্ছিল। ঠিক সময় আপনারা ওনাকে হাসপাতালে নিয়ে না আসলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। ধন্যবাদ ডাক্তার। ওনাকে আরো 2 দিন হাসপাতালে রাখতে হবে। আপনাদের যে অবস্থা দেখছি, মনে হয় না এমন চিকিৎসা করাতে পারবেন। তাই সাবধান করে দিচ্ছি যে ঔষধগুলো দেয়া হবে কন্টিনিউ করবেন। বলেই ডাক্তার সেখান থেকে চলে গেল। সঞ্জয় পুনরায় চেয়ারে বসে পড়ে। পলাশের এই অবস্থার জন্য সঞ্জয় নিজেকে দায়ী করে। 2 হাতে মুখ গুজে কাঁদতে থাকে। দামিনী তা লক্ষ্য করে সঞ্জয়ের কাঁধে হাত রেখে বলে, সঞ্জয় বাবা আমার কাঁদে না। কার ভাগ্যে কি লেখা আছে কে জানে। তোর চাচার জন্য তুই নিজের উপর দোষ দিস না। আমার ভাগ্যে কি লেখা আছে তা আমি জানি। আমার ভাগ্যে লেখা আছে অন্য মানুষের ধ্বংস। দেখো না, আমার জন্য আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার জন্য তোমাদের
বাসার লোকসান হলো, বাড়ি নিলাম, চাচার হার্ট অ্যাটাক, তোমরা এখন পথে বসে গেলে, কিভাবে আমি এখন চাচার দায়িত্ব নেব? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমাদের এমন সমস্যা তোর জন্য হয়নি, শুধু শুধু নিজেকে দোষ দিস না। ভিতরে চল, চাচাকে দেখে যাবি। বলেই দামিনী কেবিনের ভেতরে চলে যায়। সঞ্জয় করিডোর থেকে এক পাও কেবিনের দিকে এগোয় না। কি করবে ভাবতে ভাবতে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। পলাশ ও দামিনীর অসংখ্য গাড়ি ছিল, তার মাধ্যমে সঞ্জয় গাড়ি চালানো শিখেছিল। হঠাৎ ওর মনে হলো সঞ্জয় গাড়ি চালিয়ে পলাশের ওষুধ ও ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে। সঞ্জয় 3 রুমের ছোট একটা বাড়ি ভাড়া নেয়। সঞ্জয়ের গাড়ি ঠিক করার যে গ্যারেজ ছিল সেখানে গিয়ে মালিকের সাথে কথা বলে একটা সিএনজি ভাড়া নিয়ে চালানোর জন্য অনুরোধ করে। পলাশ ও দামিনীকে নিয়ে সঞ্জয় উঠেছে ভাড়া বাড়িতে। নিজেদের বাড়ি থেকে সামান্য কিছু এনে এই বাড়ি সাজিয়েছে সঞ্জয়। পলাশ বাড়ি দেখে চিন্তিত হয়ে বলে, এই বাড়িতে যে আমরা উঠলাম, ওই বাড়ির ভাড়া দেব কিভাবে? তার চেয়ে আমার গ্রামে ফিরে যেতাম। গ্রামে আমার বাবার কিছু সম্পত্তি আছে, তার কিছু অংশ বিক্রি করে সেখানেই থাকতাম। না চাচা, এই 9টা বছর তোমরা আমার জন্য অনেক করেছো, এবার আমি তোমাদের জন্য কিছু করব। কি করবি তুই? তোর পড়াশোনা তো এখনো শেষ হয়নি, চাকরি পাবি কোথা থেকে? সরকারি চাকরি না পেলাম, আমি একটা সিএনজি ভাড়া চালাবো বলে মালিকের সাথে কথা বলেছি। কিন্তু তোর পড়াশোনা এখনো শেষ হয়নি, তুই রোজগার শুরু করলে তোর পড়াশোনার কি হবে? তুই চাকরি করবি কিভাবে? বড় চাকরি আমার চাই না, এখন গায়ে খেটে 2 পয়সা উপার্জন করলেই আমি খুশি। বলে সঞ্জয় খাবারের তাক থেকে কিছু ফলমূল বের করে দামিনীর হাতে দেয়। দামিনী কোনো প্রশ্ন করলে জানায়, গতকাল সিএনজি চালিয়ে যে টাকা পেয়েছি তা দিয়েই চাচার জন্য ওষুধ ও ফল কিনে এনেছি। এখন ঘরে আর কিচ্ছু নেই, আমি কাজে গেলাম, ফেরার সময় বাজার নিয়ে আসবো। দামিনী আর কোনো প্রশ্ন করার চেষ্টা করলে সঞ্জয় না শোনার ভান করে সেখান থেকে বেরিয়ে যায়। 3 জন প্যাসেঞ্জার তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে নদীর ধারে এসে দাঁড়ায় সঞ্জয়। এই মুহূর্তে তার এই নদীতে ঝাঁপ দিতে ইচ্ছে করছে। অজান্তেই সঞ্জয়ের চোখ থেকে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চাচা চাচি, ছোটবেলা থেকেই তোমরা আমাকে যেভাবে বড় করেছো, আমার কোনো অভাব তোমরা অপূর্ণ রাখোনি। আমিও ঠিক সেভাবেই তোমাদের দায়িত্ব নিয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত আমি সেই দায়িত্ব পালন করব। আনমনে কথাটা বলে সঞ্জয় গাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় দেখতে পেল একটি ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়ে সঞ্জয়ের গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। সঞ্জয় মেয়েটিকে গাড়ি থেকে সরিয়ে বলে, এই মেয়ে, গাড়ির ভিতরে উকি মারছো কেন? দেখে তো ভালো মেয়ে মনে হচ্ছে, এই বয়সে চুরি শিখে গেছো? শোনো, আমি মোটেও চোর নই, প্লিজ হেল্প মি সিএনজি ড্রাইভার। আমি আমার বাবার সাথে দেশে ফিরেছি। আমার বাবা একজন বিজনেসম্যান। বাবা আমাকে ঘুরতে বলে ভেতরে একজন ক্লায়েন্টের সাথে মিটিং করছিল। এর মধ্যে একদল গুন্ডা এসে আমাকে তাড়া করে। প্লিজ আমাকে দূরে কোথাও নিয়ে যাও। ওই দেখো, ওরা আমার পিছনে পিছনে আসছে। অন্যদিকে হাত দেখিয়ে কথাটা বলে দীপিকা। সঞ্জয় সেই দিকে তাকিয়ে দেখে একদল গুন্ডা দৌড়ে আসছে দীপিকার দিকে। সঞ্জয় গাড়িতে উঠলেই দীপিকা ওর গা ঘেঁষে বসে। সঞ্জয় গাড়ি স্টার্ট দিয়ে বলে, তোমার বাড়ির ঠিকানা আমাকে বলো, আমি তোমাকে সেখানে দিয়ে আসছি। আমি তো আমার বাড়ির ঠিকানা জানি না। এখন তুমি আমাকে যেখানে পারো সেখানেই নিয়ে যাও। কোথায় নিয়ে যাব তোমাকে? শুধু ওদের হাত থেকে বাঁচাও প্লিজ। সঞ্জয় দীপিকাকে বাঁচাতে গাড়ি স্টার্ট দিয়েছে। নিজের যেখানে মন চায় সেই দিকে নিয়ে যায়। পেছনের গুন্ডাগুলো দীপিকাকে ধরতে না পেরে চিৎকার করে ডাকছে, দীপু দীপু বলে। দীপু, এই দীপু, দাঁড়াও, আমার কাছে আসো সোনা, তোমার জিন্দেগি বানিয়ে দিব। ড্রেসটা পরে কিন্তু মায়েরই বলছি, তোমায় দারুণ লাগছে। এ ভাই, এই দেখ, দীপু একটা গাড়িতে করে উঠে পালাচ্ছে। শালা মালটাকে আজ ধরতে পারলাম না, ধরতে পারলে আজ বেশ ভালো মজা জমতো। কি বলিস ভাই? সে আর বলতে। সঞ্জয় দীপিকাকে নিরাপদ একটা স্থানে এনে গাড়ি থামায়। তখন অনেকটা বেলা হয়ে গেছে, পলাশের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সঞ্জয় বিরক্ত হয়ে বলে, আমাকে বলো তোমার বাড়ি কোথায়, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে নিজের বাসায় যাব। তার আগে বাজার করতে হবে। আমার বাড়ি মালয়েশিয়াতে। আমাকে দীপ্ত চৌধুরীর মেয়ে হিসেবে সবাই চেনে। তুমি একবার আমাকে প্লেনে করে মালয়েশিয়া নিয়ে যাও, তাহলেই হবে। সঞ্জয় এতক্ষণে বুঝতে পারে দীপিকার এমন পোশাক পরার মানে। এখন কিভাবে দীপিকাকে বাড়িতে দিয়ে আসবে? মেয়েটাকে সঞ্জয় রাস্তায় ফেলেও যেতে পারবে না, তাই দীপিকাকে সঙ্গে নিয়ে চলে যায় কাঁচা বাজারে।
দীপিকাকে গাড়ির ভেতরে রেখে একাই বাজারের ভেতরে গেল। খাওয়ার জন্য প্রয়োজনীয় বাজার নিয়ে ফিরে আসে। তারপরে গাড়ি চালিয়ে পৌঁছে যায় ভাড়া বাড়িতে। বাজারের থলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে দামিনী এগিয়ে এসে বাজারের ব্যাগগুলো সঞ্জয়ের হাত থেকে নেয়। সঞ্জয় গামছা দিয়ে কপালের ঘামটুকু মুছে ভেতরে ঢুকেই পলাশের পাশে বসে। তখনই দামিনী দেখতে পায় দরজার কাছে একটা ফুটফুটে 18 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা তার ডাগর ডাগর চোখে সঞ্জয়দের ভাড়া বাড়িটা দেখতে ব্যস্ত। সম্পূর্ণ বাড়িতে চোখ বুলিয়ে সঞ্জয়কে উদ্দেশ্য করে দীপিকা বলে, তোমরা এই ছোট মুরগির ঘরের ভিতরে কিভাবে থাকো? আমার তো দেখলেই দম বন্ধ হয়ে আসে। আমাদের ঘর অনেক বড়। তোমাকে দয়া করে এখানে এনেছি আমার বাড়ি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য নয়। যদি বাড়িতে থাকার ইচ্ছে হয় তাহলে ভিতরে আসো, না হলে নিজের রাস্তা মাপো। আমি কি একবারও বলেছি আমি ভেতরে আসবো না? তুমি শুধু শুধু রাগ করো। সঞ্জয়, মেয়েটা কে? পোশাক আশাক দেখে আমাদের পরিচিতও মনে হচ্ছে না। কোথায় পেলে ওকে? সঞ্জয় দামিনীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। দামিনী সম্পূর্ণ ঘটনা জানার পরে সঞ্জয়কে ধমক দিয়ে বলে, মেয়েটা পরিবার হারিয়ে ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে, আর তুই ওকে বকছিস? ওকে আর একটা উল্টোপাল্টা কথা বললে মার খাবি আমার হাতে। দামিনী বাজারের ব্যাগপত্র নিয়ে রান্নাঘরে গেল। কাঁচা বাজারগুলো কেটে রান্না চাপিয়ে দেয়। দীপিকা সঞ্জয়ের ভয়ে দামিনীর আঁচল টেনে বসে থাকে। ঘণ্টাখানেকের ভেতরে ভাত ও ট্যাংরা মাছ দিয়ে আলুর তরকারি রান্না করে নিয়ে আসে দামিনী। মাটিতে মাদুর বিছিয়ে খাবারের জিনিসপত্র সব মাদুরের ওপরে রাখে। হাত পাখা দিয়ে দামিনী দীপিকাকে হাওয়া করতে করতে বলে, তুমি খেয়ে নাও, আমি তোমাকে হাওয়া করছি। না আন্টি, আমি খাবো না, আপনারা খেয়ে নিন। না মা, তুমি আমাদের বাড়ির অতিথি, তুমি না খেলে যে আমরা কেউই খেতে পারবো না। জানেন আন্টি, আমাদের বাড়িতে প্রতিটি ঘরে এসি, আবার ফ্যানও আছে। এই জন্য আমাদের হাত পাখা দিয়ে হাওয়াই করতে হয় না। তোমাদের ফ্যানেও অনেক হাওয়া। আমাকে হাওয়া না করে তুমি খেয়ে নাও। না, তেমন কিছু না, এটা আমাদের বাড়ির ঐতিহ্য। কোনো অতিথি আসলে আমরা তাকে হাওয়া করে আপ্যায়ন করি। দামিনীর কথায় দীপিকা সায় দিয়ে খাবার মাখতে থাকে। ট্যাংরা মাছগুলো যথেষ্ট ছোট, এই জন্য দীপিকা কাঁটা বাছতে থাকে। অন্যদিকে জীবনেও সে হাত দিয়ে খাবার খায়নি, তাই ঠিকভাবে খেতেও পারছে না। সঞ্জয় দীপিকার দিকে আড় চোখে তাকিয়ে বলে, নবাবের মেয়ে, ননির পুতুল একদম। হাত দিয়ে মাছ বেছে খেতে পারে না। এই মাছের কাঁটা গলায় বাঁধে না, তাই বাঁচার দরকার নেই। তুমি বললেই হলো। ছোটবেলায় একবার আমার গলায় কাঁটা বিঁধেছিল। পাপা তারপর থেকে আমাদের ঘরে আর মাছ কেনাই নিষেধ করে দিয়েছে। এদিকে পলাশের খাবার সময় হয়ে এসেছে, তাই দামিনী হাত পাখা রেখে তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। সঞ্জয় চাচির দিকে তাকিয়ে বলে, প্লেট এদিকে এগিয়ে দাও, আমি মাছ বেছে দিচ্ছি। তাহলে তুমি আমায় কষ্ট করে খাইয়ে দাও। সঞ্জয় দীপিকার কথায় বিরক্ত হলেও প্লেটে নিয়ে খাবার মেখে তুলে দেয় দীপিকার মুখে। দীপিকা খুব সাবধানে খাবার চিবোতে থাকে। পানি খেয়ে বলে, এই মাছে অনেক স্বাদ। আমি এমন স্বাদের মাছ কখনো খাইনি। বাবা কেন যে আমাদের এমন মাছ খাওয়া থেকে বিরত রাখে কে জানে। দীপিকা তৃপ্তি সহকারে সম্পূর্ণ খাবার শেষ করে। সঞ্জয় খাবার খেয়ে পুনরায় সিএনজি চালাতে বেরিয়ে যায়। দীপিকা সারাদিন দামিনীর সাথে পার করে। সঞ্জয় দুপুরের খাবার খেয়ে বের হচ্ছিল, এমন সময় দামিনী ডেকে বলে, সঞ্জয়, দীপিকার ভালো পোশাক নেই, দুদিন ধরে এক পোশাক পরে আছে। নিজের কাছে ব্যাপারটা খারাপ লাগছে। তুই আজকে বাড়িতে ফেরার সময় ওর জন্য ভালো কিছু জামা কাপড় নিয়ে আসিস। বলা তো যায় না কতদিন আমাদের সাথে থাকে। একটা জামা পরে কি প্রতিদিন থাকতে পারে? আমাদের এটা ভাড়াটে বাড়ি, আশেপাশে সবাই মধ্যবিত্ত, তারা এই ধরনের পোশাক পরে না। দীপিকার দিকে ওরা খারাপ নজরে তাকায়। আচ্ছা, আমি সকালবেলা সেখানে আবার গেছিলাম। আশেপাশে জিজ্ঞাসা করে দীপিকার বাবা খোঁজ পাইনি। ভাবছি দীপিকাকে নিয়ে থানায় গিয়ে একটা ডায়েরি করে আসব। সঞ্জয় ও দামিনীর কথোপকথনের মাঝেই সেখানে এসে উপস্থিত হয় দীপিকা। সঞ্জয়ের কাছে আবদার করে বলে, জানো, প্রতিদিন আমার বডিগার্ড আমাকে ঘুরতে নিয়ে যায়। আজ 2 দিন ধরে একটুও বাইরে বের হতে পারছি না। তুমি আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবে? আমাকে দেখে তোমার কি মনে হয় আমি তোমার পোষা বডিগার্ড? তোমার বাবার টাকা দিয়ে আমাকে নিয়োগ করেছে। এত ঘোরাঘুরি না করে ঘরে বসে থাকো। তোমার বাবাকে খবর দিয়ে তার হাতে তুলে দেওয়ার পরে আবার ঘোরাঘুরি করো। সঞ্জয়ের এমন কথাতে দীপিকার মন খারাপ হয়। দীপিকা অভিমানী মন নিয়ে ঘরের দিকে পা ফেলতেই দামিনী ওর হাত ধরে সঞ্জয়কে বলে, মেয়েটার সাথে এমন কেন করিস সঞ্জয়? তুই এখন থানায় গিয়ে একটা ডায়েরি করে তারপর মার্কেটে যাবি।
আসার সময় ওকে নিয়ে হেঁটে আসবি, এটা আমার আদেশ। ঠিক আছে, জবাব দিয়ে সঞ্জয় দীপিকাকে নিয়ে হাজির হয় থানায়। দীপিকার সব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে পুলিশ জানায়, চিন্তা করবেন না, যত দ্রুত সম্ভব আমরা আপনাকে অভিভাবকের কাছে পৌঁছে দিব। তারপরে সঞ্জয় দীপিকাকে সাথে নিয়ে একটা মার্কেটের ভেতরে চলে যায়। কয়েকটা সালোয়ার ও শাড়ি পছন্দ করে। দীপিকা সেই দিকে লক্ষ্য না করে ওয়েস্টার্ন ড্রেসের দিকে তাকিয়ে বলে, এইসব কি? আমি এই ধরনের পোশাক পরি না, তুমি আমাকে এই স্কার্টটা কিনে দাও। সঞ্জয় সেই ড্রেসটার দিকে এক ঝলক তাকিয়ে দৃষ্টি নত করে। ড্রেসটা যথেষ্ট শর্ট ও অশালীন, পরলেও বাজে লাগবে। নিজের করা শপিং চাপিয়ে দেয় দীপিকার ওপরে। বিল পরিশোধ করে বেরিয়ে আসার সময় দীপিকার মুখ কালো করে সঞ্জয়ের পেছন পেছন হাঁটছে। বাবার অবাধ্য মেয়ে দীপিকা, কখনো কারো কথা শোনে না, কেবল নিজের পছন্দ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। সিএনজির কাছাকাছি এসে সঞ্জয় লক্ষ্য করে দীপিকা অনেক পিছিয়ে আছে, তাই কয়েক পা এগিয়ে গিয়ে বলে, তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমাকে সিএনজি নিয়ে আবার বেরোতে হবে, তাড়াতাড়ি গাড়িতে বসো। তবুও দীপিকা কোনো জবাব দেয় না, দ্রুত হেঁটে গাড়ির কাছে চলে যায়। সঞ্জয় অনুভব করে দীপিকার রাগ। দীপিকাকে গাড়ির ভেতরে বসতে বলেই চলে যায় একটা দোকানে। একা গাড়ির ভেতর বসে থাকতে ভালো লাগছিল না, এজন্য দীপিকা গাড়ি থেকে নেমে পাশে হাঁটাহাঁটি করে। গত 2 দিন ধরে বাড়ি কারোর সাথে যোগাযোগ নেই দেখে ওর ভীষণ মন ভার হয়ে আছে। দুপুরটা চোখের পানি ফেলতে একদল ছেলে শীষ দিয়ে ওঠে। দীপিকা চোখ মুছে ওদের দিকে তাকায়। এদিকে নতুন পার্ক হয়েছে বলে অনেকে ঘুরতে এসেছে। দীপিকা ছেলেদের থেকে দৃষ্টি অন্যদিকে তাকায়। এর মধ্যে শুনতে পারে একটা ছেলে বাজে ইঙ্গিত, মেয়েটার ফিগার দেখেছিস? মারাত্মক লেভেলের। এগে যদি একদিন আমার বাইকের পেছনে বসাতে পারতাম। উফ। মাম্মা, মিথ্যা কথা বলিস না, তুই শুধু বাইকের পিছনে বসবি না, এটা আমার ভালোভাবে জানা আছে। বাইকে বসার নাম করে কত মেয়েকে নিয়ে ঘুরতে গেছিস তার হিসাব নেই। এই মেয়েটাকে আমার জন্য ছেড়ে দে। সব যদি তোরা নিয়ে যাস আমার কি হবে? ওকে আমার চাই। কি ফর্সা শরীর, তার উপরে পোশাকটাও মাইরে, সারা শরীরে শিহরণ জাগিয়ে দিচ্ছে। ছেলেদের বাজে ইঙ্গিত শুনে দীপিকা বেশিক্ষণ নিজেকে সামলাতে পারে না, ছুটে গিয়ে একজনের গালে চড় বসিয়ে দেয়। অসভ্য অভদ্র ছেলে, একটা মেয়েকে নিয়ে নোংরা বাজে মন্তব্য করিস? তোদের বাড়িতে মা বোন নেই? এটা মালয়েশিয়া নয়, এখানে পান থেকে চুন খুসলে ছেলেরা নয় মেয়েদের দোষ দেওয়া হয়। ছেলেটা দীপিকার হাত ধরে বলে, উফ, তোমার হাতের ছোঁয়া আর তোমার হাতের চটটা মধুর মতো। এমন চট আমি কখনোই খাইনি, একদম কেকের মতো। হাত ছাড়ুন আমার, না হলে কিন্তু আমি চেঁচাবো। দেখি তুই কত জোরে চেঁচাতে পারিস। তোর চিৎকার শুনে কেউ তোকে বাঁচাতে আসবে না। দীপিকা তা বিশ্বাস না করে উঁচু গলায় হেল্প হেল্প করে চেঁচাতে থাকে, কিন্তু কেউ ওর চিৎকার শুনে ছুটে আসছে না। একজন মহিলা যাওয়ার সময় দীপিকার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, ছোট ছোট পোশাক পরে ছেলেদের আকর্ষণ করবে আর ছেলেরা কাছে আসলেই দোষ? যত দোষ এই মেয়েদের, ওরাই ছেলেদের মাথা খারাপ করে। ছেলেগুলো দীপিকাকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই সেখানে এসে উপস্থিত হয় সঞ্জয়। আশেপাশে সমস্ত গুন্ডা ছেলেদের দিকে তাকিয়ে বলে, মেয়েটা তোদের সাথে যেতে চাইছে না, শুধু শুধু কেন ওকে জোর করছিস? ওকে ছেড়ে দে, না হলে নিজের হাড়গোড় কুড়িয়ে বাড়ি নিয়ে যেতে হবে। সঞ্জয়কে দেখে অনেক ভরসা পায় দীপিকা। অবিলম্বে ছুটে এসে সঞ্জয়কে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে পারছে না। সঞ্জয় এক হাতে জড়িয়ে ধরে আশ্বাস দিয়ে বলে, কাঁদে না দীপিকা, আমি আছি তোমার পাশে। ওরা কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি জানো ওরা সবাই আমাকে কত নোংরা নোংরা কথা বলেছে, আমাকে বাজেভাবে ছুঁয়েও দিয়েছে। সঞ্জয় দীপিকাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়, তারপরে নিয়ে আসা চকলেটগুলো দীপিকার হাতে দেয়। দীপিকা চকলেট নিয়ে নতজানু হয়ে একপাশে দাঁড়িয়ে থাকে। তারপরে সঞ্জয় ঝাঁপিয়ে পড়ে ওদের ওপরে। 5 জন ছেলেকে মেরে আধমরা করে ফেলে। ছেলেগুলো প্রাণ বাঁচাতে ছুটে যায়। সঞ্জয় হাঁপাতে হাঁপাতে দীপিকার কাছে এসে দীপিকার গালে চড় বসিয়ে দিয়ে বলে, যেটা হয়েছে বেশ হয়েছে, তোমার মতো মেয়েদের সাথে এমনই হওয়া উচিত। কি করেছি আমি? আর কেন তুমি আমাকে মারলে? তুমি জানো আমার গায়ে আজ পর্যন্ত কেউ হাত তোলেনি। আমি বাবাকে বলে তোমাকে জেলের ভাত খাওয়াবো। মানুষ তো ঠিকই বলে, তুমি ছোট ছোট পোশাক পরে ছেলেদের আকর্ষণ করেছ, তাহলে ওদের কামনা পূরণ করতে ক্ষতি কি? এই ধরনের পোশাকে তুমি নিজেকে প্রিন্সেস ভাবলেও তুমি তেমন নও। তুমি বাবার আদুরে বাদর তৈরি হওয়া একটা মেয়ে। বাদর? আমি বাদর? মুখ সামলে কথা বলো। তোমার বাড়িতে থাকছি খাচ্ছি তাই বলে তুমি আমাকে যা তা বলতে পারো না। একবার বাবার সাথে আমার দেখা হোক, টাকা তোমার মুখের উপর ছুড়ে দেব। টাকার গরম দেখিও না আমাকে। আমার রাগ একবার উঠলে
তোমাকে আমি এখানেই রেখে চলে যাব। এটা তোমার মালয়েশিয়া নয় যে তুমি এমন পোশাক পরলেই সবাই তোমাকে মডার্ন বলবে। এখানে এমন পোশাক পরলে সবাই ছিছি করে। আমি তোমাকে ভালো ভেবেছিলাম, এখন দেখছি তুমিও ওদের মতন। কে তুমি যে আমার গায়ে হাত তোলো? হাউ ডেয়ার ইউ! সঞ্জয়, একটা কথা বলে রাখি, আমি তোমার বাড়িতে মাত্র 2 দিনের অতিথি। 2 দিন পরেই আমি চলে যাব। সামান্য একটা সিএনজি চালক হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না প্লিজ। তোমাদের দেশ একটা আনকালচার, তারা সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই পারে না, এটা তাদের ব্যর্থতা। বিপদে পড়েছি বলে আমি তোমার মতন একটা ড্রাইভারের সাথে মিশছি, না হলে তোমাকে পাত্তাও দিতাম না। দীপিকাকে গুন্ডাদের থেকে আগলে রাখার পরেও দীপিকার মুখে এরকম কথাগুলো শুনবে ভাবতেও পারেনি সঞ্জয়। কথাগুলো শোনা মাত্রই সঞ্জয়ের চোখে যেন নোনা জল ভরে গেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সঞ্জয় দীপিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ, ঠিকই বলেছেন ম্যাডাম। আমি আপনার কে হই যে আপনার গায়ে হাত তোলার সাহস রাখি? কে হই আমি যে আপনাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করি? আপনার অনেক টাকা আছে, আপনার বাবার অনেক বড় ব্যবসা। আমরা তো গরিব মানুষ, আমাদের কি আর এমন অকাত আছে? তবে আপনাকে একটা কথা বলে রাখি ম্যাডাম, আমরা গরিব হতে পারি কিন্তু মানুষকে ভালোবাসতে জানি, মানুষকে আপন করে নিতে জানি। আপনার মতো বড়লোক বাড়ির মেয়ের ইজ্জত রক্ষা করতে জানি। কিন্তু আপনার এসব বোঝার ক্ষমতা নেই ম্যাডাম। আপনারা শুধু টাকাই বোঝেন, টাকাই চেনেন। আপনাদের কাছে ভালোবাসা, আত্মীয়তা, আপন করে নেওয়া, সম্মান রক্ষা করা, এসব কোনো কিছুরই দাম নেই। এরপরে সঞ্জয় হার মেনে নিল। গাড়ির ভেতরে দীপিকা পেছনে বসে বাড়িতে ফিরে কোনো কথা বলেনি দীপিকার সাথে। দীপিকা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। সঞ্জয়ের জন্য সে হঠাৎ করে গভীর টান অনুভব করছে। সত্যিই তো, যে ছেলেটা আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো তাকে এভাবে বলাটা ঠিক হয়নি আমার। এটা বাংলাদেশ, বাংলার সংস্কৃতি কখনো বদলায় না। আমি এমন উল্টোপাল্টা কথা বলে সঞ্জয়কে অনেক দুঃখ দিয়েছি, আর ও তো আমাকে ঠিকই বলেছে। এই বাড়িতে আসার পর থেকেও আমাকে আগলে আগলে রেখেছে, সম্মান দিয়েছে, এমনকি ওর পরিবারের সকলে আমায় অনেক আপন করে নিয়েছে। আর আমি কিনা এত বাজে কথা বললাম ওকে। না না, আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে ওর কাছে আমায়। দীপিকা বিছানা থেকে উঠে নিজের শর্ট ড্রেসটা খুলে সঞ্জয়ের এনে দেওয়া 3 পিসটা পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তাকে অসম্ভব সুন্দরী লাগছে, একদম প্রাপ্তবয়স্ক কোনো রমণী। ওয়েস্টার্ন পরলে বাচ্চা বাচ্চা লাগে। দীপিকা সঞ্জয়ের ঘরে গেল, গিয়ে দেখলো সঞ্জয় ঘুমিয়ে আছে। সঞ্জয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানি আমার ব্যবহারে তুমি অনেক কষ্ট পেয়েছো। তখন আমি বাস্তবতা বুঝতে পারিনি প্রতিটা দেশের আলাদা সংস্কৃতি আছে। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব কালকে। তবে আজও একবার না সরি বলে গেলে আমি ঠিক মতন ঘুমাতেই পারবো না। সরি সঞ্জয়, সরি। এরপর কিছুক্ষণ দীপিকা সঞ্জয়ের দিকে তাকিয়ে থাকে, তারপরে বেরিয়ে যায় ঘর থেকে। দীপিকা চলে যেতেই সঞ্জয় চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে বলে, বাবা মা, এই মেয়েটার বাচ্চা বাচ্চা স্বভাব আমাকে মুগ্ধ করেছে। বাচ্চা তো, তাই বুঝতে পারেনি যে ওর কথায় কেউ কষ্ট পায়। যখন ও বুঝতে পেরেছে যে আমি কষ্ট পেয়েছি, ছুটে এসেছে ক্ষমা চাইতে। তবে অন্ধকারে আমি ওকে দেখতে পারিনি, নিশ্চয়ই খুব সুন্দর লাগছিল তাকে। সঞ্জয় তৈরি হয়ে বের হওয়ার চেষ্টা করতেই দীপিকা ওর সামনে এসে দাঁড়ায়। সঞ্জয় দীপিকার রূপে ফিদা হলেও পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। দীপিকা সঞ্জয়ের হাত ধরে আলতো করে বলে, সরি, আই এম ভেরি ভেরি সরি। এই জীবনে আমার শরীরে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি বাবা, কিন্তু কাল তুমি আমাকে চড় মেরেছিলে, এই জন্য আমার মাথা খারাপ হয়ে গেছিল ঠিকই, যা মুখে এসেছে তাই বলেছি। প্লিজ ওসব মনে রেখো না। আমার মনে হয় না তুমি মিথ্যে বলছো। বললাম তো সরি, আর এমন কথা বলবো না কখনো। আমি তো চলেই যাব, আমার একটা কথা ধরে বসে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে ম্যাডাম, আজ ঘুরতে যাবে? হ্যাঁ, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলেই। সঞ্জয় একটা মুচকি হাসি দিয়ে দীপিকার হাত ধরে বের হলো। আজকে রিকশাতে চড়ে ঘুরবে তারা। দীপিকা ও সঞ্জয় পাশাপাশি হেঁটে চলেছে। আশেপাশে অনেক যুগল দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এরা সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সঞ্জয় ফোনে ওয়ালপেপার বের করে আজকের তারিখ দেখে আশ্চর্য হয়ে গেল। আজকে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। সঞ্জয় হাঁটতে হাঁটতে দীপিকার দিকে আট চোখে বারবার তাকাচ্ছে। রোদ্দুরের হালকা তেজহীন আভা দীপিকার মুখে পড়েছে বলে আজ ওকে অনেক আকর্ষণীয় লাগছে। ওর কথা বলার স্টাইল বারবারই সঞ্জয়ের অনেক ভালো লাগে।
কিন্তু নিজের যোগ্যতার কথা ভেবে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে পারে না। সঞ্জয় দেখতে পায় পাশের একটা ফুল বিক্রেতা বিভিন্ন ধরনের ফুল বিক্রি করছে। সঞ্জয় দীপিকাকে বলে, তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি, কোথাও যেও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। সঞ্জয় কয়েক কদম ফেলে সামনে গিয়ে আবার ফিরে আসে দীপিকার কাছে। আশেপাশের অনেক ছেলেরা নিজেদের গার্লফ্রেন্ডকে রেখে দীপিকার দিকে তাকাচ্ছে। বিষয়টাতে অসন্তোষ প্রকাশ করে সঞ্জয় দীপিকার হাত ধরে নিয়ে গেল ফুল বিক্রেতার কাছে। বালতি থেকে লাল দুটি গোলাপ কিনে দীপিকার হাতে দেয়। অতঃপর শিউলি ফুলের একটি মালা কিনে নেয়। ফুলের সম্পূর্ণ টাকা পরিশোধ করে চলে যায় আগের জায়গায়। দীপিকার চুলগুলো খোলা, তাই সংকোচ নিয়ে বলে, তোমার চুলগুলো খোপা করার পরে খোপাতে একটা মালা গেঁথে দিলে খুব সুন্দর লাগবে। কিন্তু আমার চুল তো যথেষ্ট ছোট, তারপর আমি খোপাও বাঁধতে পারি না। আমার মা যখন ছিল তখন আমি আমার মায়ের চুলে খোপা বেঁধে দিতাম। আমারও ইচ্ছে ছিল আমার মায়ের মতন বড় চুল হবে। আসলে মায়ের মৃত্যুর পর আমার চুলের যত্ন কেউ নেয়নি, জানো তো। অযত্নে যেই কটা চুল আছে তাই অনেক। তোমার মা নেই? না, আমার যখন 10 বছর বয়স তখন আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। মায়ের মৃত্যুর পর বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছে। বাবার সামনে তিনি আমার সাথে ভালো ব্যবহার করলেও বাবার অনুপস্থিতিতে আমার উপর সে নির্যাতন করে। আমার সেই সৎ মা এখন মালয়েশিয়াতে আছে। না হলে তুমিই বলো, কোনো মা কি তার সন্তানকে একা বাবার সাথে ছাড়তে পারে? একমাত্র মেয়ে, বাবা আমাকে সৎ মায়ের কাছে রেখে আসলে তিনি আমার উপর নির্যাতন করবে। তাই আমি বাবাকে বলেছি আমি তার সাথে বাংলাদেশে আসব। ও আচ্ছা, তোমার আর আমার ভাগ্যটা প্রায় এক। তবে আমি একটা পরিবার পেয়েছি যেখানে কখনো নিজেকে অসহায় লাগেনি। ওসব বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। আমি কি এখন তোমাকে খোপা বেঁধে দিয়ে সেখানে একটা শিউলি ফুলের মালা আটকে দিতে পারি? আচ্ছা, তুমি যদি খোপা বাঁধতে পারো তাহলে এটা গুজে দাও। দীপিকা হাতে থাকা গোলাপ দুটি দেখতে ব্যস্ত। অন্যদিকে সঞ্জয় দীপিকার ছোট চুলে খোপা বেঁধে দেয়। হাতে শিউলি ফুলের মালাটা সযত্নে পরিয়ে দেয় দীপিকার খোপায়। খুব সুন্দর লাগছে তোমাকে দীপিকা। সঞ্জয় স্পর্শে দীপিকা শিউরে উঠে লজ্জানত হয়। এখন তার কিশোরী বয়স, মনে মনে ভালোবাসা জেগে ওঠে সঞ্জয়ের জন্য, কিন্তু কেউ কাউকে বলে উঠতে পারে না। এরপরে ওরা রাস্তার পাশে রেলিংয়ের ওপরে বসে পড়ে। দীপিকা সঞ্জয়ের হাতটা জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। আশেপাশে অনেক যুবক তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে ব্যস্ত, তাই আর চোখে ওদের দিকে কেউ তাকাচ্ছে না। কিন্তু অন্যদিকে সঞ্জয় আর দীপিকার মনের মধ্যে যেন একে অপরের প্রতি ভালোবাসার জোয়ার তোলপাড় করে দিয়ে গেল। কিন্তু সব নিশ্চুপ, মনে হচ্ছে তারা কেউ কাউকে মুখে প্রকাশ করতে না পারলেও একে অপরের প্রতি ভালোবাসা শুধু মুখ বুজে অনুভব করছে, যেন তারা দুইজনে ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। এরপর বেশ কিছুক্ষণ তারা একসাথে সময় কাটানোর পর তারা বাড়ি ফিরে আসে। বাড়ির চৌকাঠে পা রাখতেই দীপিকা দেখতে পায় তার বাবা দীপ্ত চৌধুরী তার সমস্ত বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে, সাথে রয়েছে পুলিশ। দীপিকা ছুটে গিয়ে দীপ্ত চৌধুরীকে জড়িয়ে ধরে। দীপ্ত চৌধুরীও মেয়েকে পেয়ে আগলে নেয় বুকে, করুণ গলায় বলে, মা, এতদিন তোকে পাগলের মতো খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি। কেমন আছিস মা? আমি এখানে খুব ভালো আছি পাপা, তুমি কেমন আছো? আমার একমাত্র মেয়ে তুই, তোকে ছাড়া আমি ভালো থাকতে পারি? কিছুক্ষণ আগে পুলিশ আমাকে জানিয়েছে তোর সন্ধান পেয়েছে। শোনার পরেই এখানে চলে এসেছি। এ কদিন তোর কোনো অসুবিধা হয়নি তো? না পাপা, এই বাড়ির সবাই আমার অনেক যত্ন করে, কেউ কোনো যত্নের কমতিই রাখেনি। মেয়ের মতন আগলে নিয়ে আমার চাহিদা পূরণ করেছে জানো। কিন্তু তুই এখানে এলি কিভাবে? একদল গুন্ডা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। তারা বলাবলি করছিল আমাকে কিডন্যাপ করে তোমার কাছ থেকে অনেক টাকা আদায় করবে। এরপর সমস্ত ঘটনা খুলে বলে দীপ্ত চৌধুরীকে। দীপ্ত চৌধুরী পুলিশের কাছে কমপ্লেন করে। পুলিশ একটা পৃষ্ঠায় দীপিকার সমস্ত বয়ান নোট করে বলে, স্যার আপনি চিন্তা করবেন না, যত দ্রুত সম্ভব আমরা তাদের খুঁজে বের করব, আমাদের উপর একটু ভরসা করুন। আপনাদের উপর ভরসা না করে কার উপর ভরসা করব বলুন তো? আপনারাই তো আমার মেয়েকে খুঁজে দিয়েছেন। চল মা, ঢাকায় নিজের বাড়িতে চল। তুই নিখোঁজ হওয়ার খবর শুনে তোর মা মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে এসেছে। তোর জন্য কিছু খায়নি, বলছে তোকে খুঁজে এনে দেবার পরেই সে খাবার খাবে। সঞ্জয় পাশেই দাঁড়িয়েছিল। দীপিকার যাওয়ার খবর শুনে ওর বুকের ভেতর উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি হলো। অন্যদিকে দীপিকাকেও এখান থেকে চলে যেতে হবে, সঞ্জয়ের সাথে আর কোনোদিন দেখা হবে না শুনে দীপিকার মনের মধ্যেও সব তোলপাড় হয়ে যেতে লাগলো। অন্যদিকে সঞ্জয় মনে মনে ভাবতে লাগলো, তাহলে নিশ্চয়ই
কয়েকদিন পর দীপিকা মালয়েশিয়াতে ফিরে যাবে, আর কখনো দেখা হবে না আমাদের। এই কটা দিনের মধ্যেই দীপিকা আমার পরিবারের সকলের সাথেই কতটা মিশে গেছে যে ওকে ছাড়া থাকার কথা ভাবতেও পারছি না। আমি তো না হয় ওকে ছেড়ে থাকতে পারবো না, কিন্তু ও কি পারবে আমাকে ছেড়ে থাকতে? দীপিকা কি সত্যি আমাকে ভালোবাসে? জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছুই ভালো লাগছে না আমার। এরপর দীপিকা সঞ্জয়কে দেখিয়ে দীপ্ত চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, বাবা, ইনি হচ্ছে সঞ্জয়, আর এরা দুজন হচ্ছে সঞ্জয়ের চাচা আর চাচি। খুব ভালোবাসে আমায়, জানো বাবা। আপনাদের কাছে কি বলে যে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করব তার ভাষা আমার জানা নেই। বিপদের দিনে আমার পরিচয় না জেনে বিনা স্বার্থে আমার মেয়েকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন, আমার মেয়ের দেখাশোনা করেছেন। আপনাদের যা চাই আমাকে বলতে পারেন। আমাদের কিছু চাই না, তবে দীপিকার খেয়াল রাখবেন। ছোট একটা মেয়ে, ওকে যেতে দিতে আমার একটু ভালো লাগছে না। ধন্যবাদ আপনাদের, আর অবশ্যই আমরা ওর খেয়াল রাখবো। আজ তাহলে আমরা আসি। বলে দীপ্ত চৌধুরী দীপিকাকে নিয়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দীপিকা ও সঞ্জয় দুইজন দুইজনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে চোখে তাদের ভাষা বিনিময় হলেও মুখে কোনো ভাষা নেই। ছলো ছলো দুইজনের চোখের পানে। কিন্তু দীপিকা নিজের চোখের জল লুকাতে রাতের অন্ধকারেও পরে নেয় কালো সানগ্লাস, কারণ সে চায় না সঞ্জয় বুঝে যাক যে সে সঞ্জয়কে ভালোবাসে। তাকে ছেড়ে যেতে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এরপর সঞ্জয় মনে মনে বলে, দীপিকা, তোমার সাথে আমার এই সম্পর্ক, আমি সামান্য একটা সিএনজি চালক। ভালোবাসার কথা মুখে তোমাকে বলতে পারবো না। তুমি একবার মুখ ফুটে বলো তুমি আমাকে ভালোবাসো। প্রয়োজনে তোমার বাবার পা ধরে আমি তোমাকে বাড়িতে রেখে দেব। হঠাৎ করে দীপিকা বলে ওঠে, পাপা, সঞ্জয় খুব ভালো সিএনজি চালাতে পারে। ও সিএনজিতে করে আমাদের বাড়িতে পৌঁছে দিক। আসলে ওর সাথে আমার কিছু কথা আছে। অবশ্যই সঞ্জয়, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে বাড়িতে পৌঁছে দেবে। আর মা দীপিকা, তুই এই রাতের বেলায় সানগ্লাস কেন পরলি? ও কিছু না বাবা, চোখে কিছু পড়েছে তাই। সঞ্জয় দীপিকার মনের অবস্থার কথা বুঝেও না বোঝার ভান করে গাড়ি বার করে। তারপরে দীপিকাকে নিয়ে বেরিয়ে যায় দীপিকাদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় সঞ্জয় বারবার লুকিং গ্লাসে দীপিকাকে দেখে যাচ্ছিল। দীপিকাও সঞ্জয়কে বারবার দেখছিল। জড়তা কাটিয়ে নিজের মনের কথা প্রকাশ করতে পারে না দীপিকা। একসময় অধৈর্য হয়ে সঞ্জয় বলে ওঠে, দীপিকা, তুমি বোধহয় আমাকে কিছু বলতে চেয়েছিলে। একটু পরেই আমরা তোমাদের বাড়িতে পৌঁছে যাব। তখন হয়তো তুমি বলার সময় পাবে না। যা বলার এখনই বলে দাও। ধন্যবাদ সঞ্জয়। মনের কথা লুকিয়ে কেবল ধন্যবাদ দেয় সঞ্জয়কে। সঞ্জয় হাসি দিয়ে গাড়ি চালাতে মন দেয়। কিছুটা দূর গিয়ে গাড়ি জ্যামে আটকে যায়। দীর্ঘক্ষণ গাড়ি জ্যামে আটকে থাকার পর সঞ্জয় অধৈর্য হয়ে গাড়ি থেকে বেরিয়ে ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে। জানতে পারে সামনে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকবে। ঘন্টা 2 অপেক্ষা করেও গাড়ি চলাচল স্বাভাবিক হয় না। রাত হয়ে গেলে পাশে একটা কনসার্ট শুনতে পায়। দীপ্ত চৌধুরী গাড়ি থেকে নেমে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলে, কেউ একটা গান গাইছে বোধহয়। এই গানের পালাটা কোথায়? এই হোটেল পুরো বন্ধ হয়ে যাচ্ছিল, তাই খদ্দের ফিরিয়ে আনতে দেশের সবচেয়ে বড় সিঙ্গার পদ্ম চৌধুরীকে এনেছি, তাই গান গাইছে। তাহলে একটা কাজ করি, এখানে না বসে থেকে সেখান থেকে ঘুরে আসি। চলো, আমার লোকেরা এখানে থাকবে। জ্যাম সারা হলে ওরা আমাদের খবর দিবে। দীপিকার সাথে আরও কিছুটা থাকার সময় পাবে বলে সঞ্জয় দীপ্তর প্রস্তাবে দ্বিমত পোষণ করে না। দীপ্ত চৌধুরী দেশীয় গানের অনেক বড় ফ্যান। এজন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে 3টে টিকিট কেটে চলে যায় হোটেলের ভেতর। দীপ্ত চৌধুরী, দীপিকা ও সঞ্জয় একদম সামনের টেবিলে বসে গান উপভোগ করে। তখন পদ্ম চৌধুরী স্টেজে বসে গান গাইছেন। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সঞ্জয় ও দীপিকা সেই গানটা মন ভরে উপভোগ করে। সঞ্জয় তাল মিলিয়ে সেই গানটি গাইতে থাকে। পাশাপাশি দীপিকা ও সঞ্জয় উভয়ে বসে থাকার কারণে সঞ্জয়ের গান শুনতে পারে দীপিকা। দীপিকার কাছে মনে হলো পদ্ম চৌধুরীর চেয়েও সঞ্জয় ভালো গান গাইছে। এর মধ্যে পদ্ম চৌধুরী গান গাওয়ার জন্য 2-3 জনকে স্টেজে ডাকছে, আর তার মধ্যে সঞ্জয়কেও ডাকে পদ্ম চৌধুরী। এই যে মিস্টার সঞ্জয়, হ্যাঁ আপনাকে বলছি, আমাদের স্টেজে উঠে আসুন। এরপর সঞ্জয় উঠে স্টেজের দিকে এগিয়ে গেল। তারপরে সিঙ্গার পদ্ম চৌধুরীর সাথে গলা মিলিয়ে গান ধরল। ভালো আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালাখানি বাউলের এই মনটারে। আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। গানটা শোনা মাত্রই দীপিকার চোখ ছলছল করে ওঠে। সঞ্জয়কে ছেড়ে চলে যাওয়ার কষ্টে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করলেও কাঁদতে পারছে না দীপিকা। উপস্থিত সবাই সঞ্জয়ের গলা শুনে করতালি দেয়। অনুভূতি দিয়ে এই গানটি গাইতে গিয়েও সঞ্জয়ের চোখ থেকে দুফোঁটা পানি মাটিতে পড়ছে। গাইতে গিয়ে দীপিকার কথা ভেবেই যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে সঞ্জয়। এদিকে দীপিকাও আর নিজেকে শান্ত রাখতে পারে না। উপস্থিত সবার মাঝে ছুটে গিয়ে জড়িয়ে ধরে সঞ্জয়কে। সঞ্জয় তাল সামলাতে না পেরে দুকদম পিছিয়ে যায়। অনুভূতিপূর্ণ গলায় কাঁদতে কাঁদতে বলে, আই লাভ ইউ সঞ্জয়, ভেরি ভেরি লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি সঞ্জয়, খুব 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 ভালোবাসি। ভালোবাসার এই ছোট্ট কথাটা বলতে এত সময় কেন নিলে দীপিকা? আমি না হয় দেরি করে জানিয়েছি, কিন্তু তুমিও তো মুখ ফুটে বলতে পারতে তুমিও আমাকে ভালোবাসো। তুমি জানো না মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আই লাভ ইউ বলো। আই লাভ ইউ দীপিকা, আই লাভ ইউ। আমিও তোমায় খুব ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি মরেই যাব। কথাটা শোনা মাত্রই দীপিকা সঞ্জয়ের ঠোঁটে নিজের আঙুল চেপে ধরে আর বলে, চুপ, একদম চুপ। মরে যাওয়ার কথা একদম বলবে না। নিজের ভালোবাসার কথা বলছো আর তার মধ্যে মরে যাওয়ার কথা বলছো। আচ্ছা বাবা, ঠিক আছে, আর কখনো এমন কথা বলবো না। উপস্থিত সবাই সঞ্জয় ও দীপিকার মধুর মুহূর্ত দেখে করতালি দিতে থাকে। দীপিকা এতক্ষণ লজ্জা না পেলেও এখন লজ্জায় মাথা নত করে রাখে। উপস্থিত ঘটনা দেখে দীপ্ত চৌধুরী নিজেও স্টেজে ওঠে। দীপিকা তখন সঞ্জয় থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দীপ্ত চৌধুরীকে বলে, পাপা, আমি তোমার একমাত্র মা হারা মেয়ে। আমার খুশিতেই তোমার খুশি। তুমি চাও না তোমার মেয়ে খুশি থাকুক? তাহলে তুমি আমাকে সঞ্জয়ের হাতে তুলে দাও পাপা। ওকে আমি প্রচন্ড ভালোবাসি। ওর চেয়ে কেউ আমাকে বেশি সুখে রাখতেই পারবে না। তুই আমার একমাত্র আদরের মেয়ে। তুই আমার কাছে যতটা গুরুত্বপূর্ণ, তোর ভালোবাসা আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই আমি তোর আর সঞ্জয়ের ভালোবাসা মেনে নিলাম। বাবা মেয়ের এমন কথা শুনে সঞ্জয় বাকরুদ্ধ হয়ে গেল। মালয়েশিয়া বা পৃথিবীর বাইরে অন্য দেশে এভাবে ভালোবাসা জাহির করলে বাংলাদেশের মানুষদের লজ্জা লাগে। এরপরে সঞ্জয় দীপিকাকে তাদের বাড়িতে নিয়ে আসে দীপ্ত চৌধুরী। পলাশ এখন কাজ করতে না পারলেও চলাফেরা করতে পারে। বাড়িতে ফিরে দামিনী ও পলাশের কাছে অনুরোধ জানান দুজনের বিয়ের। দামিনী দীপিকার দিকে তাকিয়ে বলেন, দীপিকাকে আমার প্রথম থেকেই বেশ ভালো লাগে। বড় লোকের মেয়ে হয়েও ওর ভিতরে তেমন কোনো অহংকার নেই, শুধু একটু অবুঝ। বিয়ের পর আমি ওকে ঠিক মানিয়ে নিব। সঞ্জয় এখন বড় হয়ে গেছে, রোজগার করতে শিখে গেছে। এবার তো ছেলেকে একটা বিয়ে দিতেই হবে। যেহেতু ওরা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করতে চায়, তাহলে আমাদের আর মতামত না দেওয়াই ভালো। ওর মতামতই আমাদের মতামত। সেই দিনে পুরোহিতটিকে ঘরোয়াভাবে খুব সাদামাটাভাবে সঞ্জয় ও দীপিকার বিয়ে হয়ে যায়। দীপ্ত চৌধুরী দীপিকার হাত সঞ্জয়ের হাতে তুলে দিয়ে বলে, ও আমার একমাত্র মেয়ে, ওকে সুখে রাখার দায়িত্ব তোমার। যদি তোমার কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে জানাবে। দীপিকা যদি কোনো অন্যায় করে স্বামী হিসাবে তা শুধরে নেওয়া তোমার দায়িত্ব। জি বাবা। এরপরে দামিনী সঞ্জয় ও দীপিকাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলে। দীপ্ত চৌধুরী পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে। এরপরে দীপ্ত চৌধুরী একাই বাড়িতে ফিরে যায়। আর অন্যদিকে দীপ্ত চৌধুরীর দ্বিতীয় বউ দীপা তার সৎ মেয়ে দীপিকাকে খুন করতে উঠে পড়ে লেগেছে। সামান্য একটা মেয়েকে তোরা শেষ করতে পারলি না? তোদের এত টাকা দিয়ে আমার কি লাভ হলো? উল্টো মালয়েশিয়া থেকে আমাকে বাংলাদেশে ফিরে আসতে হলো। ওই দীপিকা যদি কোনোভাবে বুঝতে পারে যে আমি ওকে কিডন্যাপ করার জন্য তোদের কন্ট্যাক্ট করেছি, তাহলে দীপ্ত আমার সাথে সম্পর্ক রাখবে। আমরা আপনার নামে কিছুই বলিনি ম্যাডাম। ওই মেয়েটা অনেক সহজ সরল। আপনার মতো প্যাচ গোজ নেই যে আমাদের বুঝে ফেলবে। চুপ, একদম চুপ। একটা কাজ করতে পারিস না ঠিক করে, আবার আমার মুখের উপর তর্ক করিস। দীপ্ত গেছে দীপিকাকে নিয়ে আসতে। দীপা ফোনে গুন্ডাদের সাথে কথা বলছিল। দীপিকা তার একমাত্র পথের কাঁটা, আর সেই কাঁটাকে উপড়ে ফেলার জন্য বাংলাদেশের গুন্ডাদের হায়ার করেছিল, কিন্তু তাতে কোনো লাভই হয়নি।
এখন এই নিয়ে ভয়ে তটস্থ দীপা। এমন সময় নিচ থেকে দীপ্ত চৌধুরী দীপাকে ডাক দেয়। দীপা তাড়াতাড়ি ফোন কেটে নিচে গিয়ে হাজির হয়। নিজেকে যথেষ্ট উদ্বিগ্ন করার চেষ্টা করে বলে, কোথায় দীপিকা? তুই কি এখনো ওকে খুঁজে পাওনি? আমার মেয়েটাকে? আমি ওকে খুঁজে পেয়েছিলাম। সঞ্জয় নামের একজন সিএনজি চালক দীপিকাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে ওদের বাড়িতে আশ্রয় দিয়েছিল। এতদিন দীপিকা ভালোভাবে তাদের বাড়িতে ছিল। দীপিকা সেখানে থাকতে থাকতে সঞ্জয়কে ভালোবেসে ফেলেছে। সঞ্জয় যথেষ্ট ভালো একটা ছেলে, তাই আমি সবার মতামতের পরিপ্রেক্ষিতে সঞ্জয় ও দীপিকার বিয়ে দিতে এখানে এসেছি। সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি আমার মতামত নিলে না কেন? তুমি কি আমাকে এখন দীপিকার মা হিসাবে মেনে নিতে পারোনি? তোমাকে বোঝার মতো তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমি ওর বাবা। আমি জানি ওর কিসে ভালো হবে আর কিসে খারাপ। তুমি বুঝতে পারছো না, আমাদের মেয়ে দীপিকা বড়লোক বাড়ির মেয়ে। ওর সবকিছু ভিন্ন। ও একটা সিএনজি চালকের সাথে কিছুতেই সুখী হবে না। দীপিকার একদিনের যে খরচ, সে 1 মাসের বেতন করতে পারবে না। তুমি তেমন একটা ছেলের হাতে কেন দীপিকাকে তুলে দিয়ে আসলে? দীপিকা জীবনে এত বড় গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানানো দরকার ছিল দীপ্ত। আমি ওর মা। তুমি ওর কেমন মা সেটা সবাই জানে। দয়া করে আমার মুখ খুলিও না। বাকি রইল দীপিকার সুখের কথা। দীপিকা আমার একমাত্র মেয়ে। প্রয়োজনে আমি আমার সমস্ত সম্পত্তি দীপিকা ও সঞ্জয়ের নামে লিখে দিয়ে দিব। কথাটা বলে পাশ কাটিয়ে ঘরে চলে গেল দীপ্ত চৌধুরী। দীপার আগে গজগজ করতে থাকে। প্রথম থেকে দীপিকাকে সিএনজি চালকের সাথে বিয়ে দেওয়ার জন্য খুশি হলেও শেষের কথাটা অর্থাৎ সম্পত্তি লিখে দেওয়ার কথাটা মোটেও ভালো লাগলো না দীপার। রাগে কটমট করতে করতে বলে, আমাকে এত অবহেলা! সব সম্পত্তি লিখে দেওয়া বার করছি। সঞ্জয় আর দীপিকাকে সংসার আমি কিছুতেই করতে দিব না। সকালে হালকা রোদ জানালা ভেদ করে এসে পড়েছে দীপিকার মুখের ওপরে। দীপিকা চোখ মেলে তাকাতেই দেখতে পারল সে সঞ্জয়ের বুকে শুয়ে আছে। ঘুমন্ত সঞ্জয়ের দিকে তাকিয়ে আর একটু এগিয়ে চোখ বন্ধ করে নেয়। পরক্ষণে সঞ্জয় জেগে ওঠে। দীপিকার দিকে তাকিয়ে জানালা পর্দাটা মেলে দেয়। দীপিকার কপালে ছোট একটা চুমু এঁকে দিলে দীপিকার রাগী দৃষ্টিতে সঞ্জয়ের দিকে তাকিয়ে উঠে যেতে নেয়। সঞ্জয় দীপিকার হাত ধরে বলে, এ কি, উঠে যাচ্ছ কেন পাগলি? আর একটু ঘুমিয়ে থাকো। তুমি আমার শান্তির ঘুম কেড়ে নিয়েছো। আমার কাজ আছে, আমি উঠলাম, তুমি ঘুমিয়ে থাকো। ও মা, আমার বউ, আমার ঘর, আমার যা ইচ্ছে তাই করব। তুমি বলার কে? চুপচাপ এসে আমার বুকের ওপরে ঘুমিয়ে পড়ো তো। একটা মেয়েকে এরকম কথা বলতে তোমার একটুও লজ্জা করে না, তাই না? নির্লজ্জ একটা। আমার কাজ আছে, আমি গেলাম। আমার আবার কিসের লজ্জা? তোমার লজ্জা নেই? কতগুলো মানুষের সামনে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বললে, আবার বাবার কাছে আমাকে বিয়ে করার কথাও বললে। আমার তখন না প্রচণ্ড লজ্জা করছিল। সবার সামনে আমাকে যে কথাটা তুমি বলেছিলে, এখন আরেকবার সেই কথাটা বলো। আমি বলতে পারবো না, আমার হাত ছাড়ো। সঞ্জয় দীপিকাকে ছাড়ে না, তাই বাধ্য হয়ে দীপিকা তার মনের কথাটা আরও একবার প্রকাশ করে সঞ্জয়ের কাছে। তারপর সঞ্জয় হাত ছেড়ে দিলে দীপিকা লজ্জা পেয়ে বেরিয়ে যায় ঘর থেকে। সঞ্জয় উঠে তৈরি হয়। এখন তাদের সংসারে একজন সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাই রোজগারের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। দীপিকার কোনো অভাব সে অপূর্ণ রাখবে না। এরপর সারাদিন কেটে যাওয়ার পর রাতের বেলায় সঞ্জয়কে ধরাধরি করে লোকেরা বাড়িতে নিয়ে এসেছে। সঞ্জয়ের হাতে পায়ে ব্যান্ডেজ। অন্যমনস্ক হয়ে সিএনজি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করেছে সঞ্জয়। গায়ের অবস্থা বেসামাল। ভাঙচুরের কারণে গাড়িকে আবার রিপেয়ার করতে হবে। দীপিকা নিজের জামা কাপড় নিয়ে ঘরে যাচ্ছিল। সঞ্জয়কে এমন অবস্থায় দেখে ওর হাত থেকে জামা কাপড় মাটিতে পড়ে যায়। দামিনী ছুটে আসে, উত্তেজিত হয়ে বলে, সঞ্জয় বাবা, তোর এমন অবস্থা হয়েছে কিভাবে? এ কি, তোমার এমন অবস্থা হলো কি করে? কতবার বলেছি তুমি একটু সাবধানে চলাফেরা করবে, আমার কোনো কথাই শোনো না তুমি। আসলে একটা বাস এসে পিছনে ধাক্কা দেয়। এতটা জোরে ধাক্কা দিয়েছিল, আমি তো ভেবেছিলাম মরেই যাব। প্লিজ এমন কথা বলো না। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? বাস ড্রাইভারকে ধরেনি? ধরে আচ্ছা করে পিটিয়ে দিতে। আমার মনে হয় ওরা ইচ্ছে করেই আমার সিএনজিকে চাপা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে ট্রাফিক পুলিশ চলে আসায় ওরা নিজেদের কার্য সাধন করতে পারেনি। ধরার আগেই বাস নিয়ে পালিয়েছে। দামিনী ও দীপিকা সঞ্জয়কে ধরে ঘরের ভেতরে নিয়ে গেল। দীপিকার মনে কুডাকছে,
বিয়ের প্রথম দিন এমন ঘটনা যে কারোর মনেই আঘাত হানবে। সঞ্জয়দের টানাপড়ানের সংসার, তারা দিন আনে দিন খায়। প্রতিদিন সিএনজি চালিয়ে সঞ্জয় যা উপার্জন করে তা সংসারের যাবতীয় খরচ সহ পলাশের ওষুধপত্র কিনতেই চলে যায়। এর মধ্যে চলে গেল 2 দিন, ঘরে একটি দানাও নেই। অথচ সঞ্জয় মাটিতে পা ফেলতে পারছে না যে কাজে যাবে। সকাল থেকে ঘরের প্রতিটি মানুষ না খেয়ে আছে। সঞ্জয়েরও এক সিএনজি চালক বন্ধুকে ফোন দিয়ে বলে, হ্যালো বন্ধু, তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? আমার শরীরটা একটু ভালো হলে আমি সিএনজি চালিয়ে তোর টাকাটা ফেরত দিয়ে দেবো। সরি বন্ধু, আমিও তোর মতো সামান্য একজন সিএনজি চালক, আর রাস্তাঘাটের যা অবস্থা প্যাসেঞ্জার পাওয়াই যায় না। আমি তোকে এখন কোনো টাকা ধার দিতে পারবো না, তুই অন্য কোনো ব্যবস্থা করে নে। ঠিক আছে, সমস্যা নেই। বলেই সঞ্জয় কল রেখে জানালা দিয়ে বাইরে তাকালো। দীপিকার সাথে বিবাহের 7 দিনও পেরোয়নি, এখনই ঘরে ভাত নেই। কিভাবে চলবে বাকি দিনগুলো? দরজার বাইরে দাঁড়িয়ে এতক্ষণ সবকিছু দেখছিল দীপিকা। ভেতরে এসে নিজের মতামত জানায়, সঞ্জয়, এখন আমাদের অনেক টাকার প্রয়োজন। আমি পাপাকে বলে কিছু টাকা ধার নিয়ে আসি। পাপার সমস্ত সম্পত্তি তো আমার। পাপার কাছে আমি টাকা চাইলে পাপা না করবে না। দীপিকা, আমি জানি বাবা না করবে না, কিন্তু বিয়ের প্রথম দিকেই যদি আমি টাকা ধার চাই বিষয়টা ভালো দেখাবে না। যেভাবেই হোক আমি টাকার ব্যবস্থা করব। দয়া করে তুমি বাবার কাছে কোনো টাকা চাইবে না। ঘরে খাবার নেই, না খেয়ে থাকবো নাকি? এখন বাবার থেকে কিছু টাকা নিয়ে আসলে পরে না হয় টাকাটা শোধ দিয়ে দিতাম। আমার মাথা খারাপ করবে না দীপিকা। আমি একবার যখন বলেছি তোমার বাবার টাকা আমি নেব না, তার মানে আমি নেব না। এই নিয়ে তুমি আমাকে আর কোনো জোর করবে না। দীপিকার উপরে রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে নিজের শার্ট পরে নেয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে দীপিকা বলে, এই পা নিয়ে এখন তুমি কোথায় যাচ্ছ? তুমি এখন কোথাও যেও না প্লিজ। যত হোক তুমি আমার বউ, তোমাকে না খাইয়ে তো রাখতে পারি না। মার্কেট থেকে অন্য সিএনজি নিয়ে বের হব। তুমি এখন কোথাও যাবে না, তোমাকে কোনো সিএনজি চালাতে হবে না। সঞ্জয় দীপিকাকে পাত্তা না দিয়ে চঞ্চল পায়ে হেঁটে বেরিয়ে গেল বাড়ি থেকে। দীপিকা অনেকবার সঞ্জয়কে বাধা দিয়েছিল, কিন্তু সঞ্জয় তোয়াক্কা করেনি। সঞ্জয় বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হয় দীপা, হাতে ফল ভর্তি। দীপাকে দেখে দীপিকা একটা সৌজন্য হাসি দিয়ে বলে, কেমন আছো মা? তুমি এখানে হঠাৎ? ভালো আছি। মেয়ের বাড়িতে আমি আসবো না, কতদিন হয়েছে তোকে দেখি না, তাই এলাম। জামাই কোথায়? তোমাদের জামাই অ্যাক্সিডেন্ট করে এতদিন বাড়িতেই ছিল। ঘরে খাবার কিছু ছিল না, তাই বলেছিলাম পাপার থেকে কিছু টাকা ধার আনতে, তাই রাগ করে কাজে চলে গেছে। তুমি ঘরে এসো। দীপা ঘরে এসে দীপিকার হাতে ফলমূলের ব্যাগটা দেয়। দীপিকা ফল কেটে দীপাকে খেতে দেয়। দীপিকাদের বাড়ির কাছে সঞ্জয়দের বাড়িটা যেন একটা বস্তি। আসার ইচ্ছে না থাকলেও স্বামী দীপ্ত চৌধুরী আর সৎ মেয়ে দীপিকার কাছে ভালো সাজতে দীপা এখানে এসেছে। সামনে দীপিকার সাথে মিষ্টি মিষ্টি কথা বললেও মনে মনে ঘেন্না আর বিরক্তি নিয়ে দীপা বলছে, ছি, এটা কোনো বাড়ি? লোয়ার ক্লাস ভিখারিদের বাড়িতে ঢুকতে আমার বমি বমি চলে আসছে। সেখানে এই দীপিকা কিভাবে যে রয়েছে ভগবানই জানে। কিভাবে যে মূর্খতাকে পছন্দ করলো দীপিকাকে জানে। তবে ভালো হয়েছে, আমি তো চেয়েছিলাম এত বড় সম্পত্তি থেকে এই সৎ মেয়ে আর বাপকে দূর করতে। সেখানে মেয়েটা নিজে থেকে দূর হয়ে গেছে, আর এখন বাকি রইল বাপটা। বাবাটাকে দূর করতে পারলেই এই পুরো সম্পত্তি আমার। এরপর সৌজন্য হাসি দিয়ে দীপিকাকে বলে, এখানে থাকতে তোর কষ্ট হয় না মা? সঞ্জয়কে বলে সঞ্জয়ের চাচা চাচিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। আমাদের বড় বাড়ি, সেখানে আমরা সবাই একসাথে থাকবো। তুমি আমার ওনাকে চেনো না, তার আত্মসম্মান প্রবল। সামান্য কিছু টাকা আনতে বললাম, সেটাই আনলো না। সারা জীবন কি আর ঘর জামাই থাকবে? দীপা বুঝতে পারল সঞ্জয় অন্যের কাছ থেকে কিছু আনা পছন্দ করে না। তারই সদ্ব্যবহার করলো দীপা। পার্স থেকে কয়েক হাজার টাকা বের করে দীপিকার হাতে গুজে দেয়। দীপিকা নিতে অস্বীকার করলে বলে, এটা রেখে দে, কখনো টাকা পয়সা না থাকলে এটা ভেঙে নিজের মতন খাস। না মা, আমি এটা রাখতে পারবো না। সঞ্জয় জানলে খুব রাগ করবে। ঠিক আছে, টাকা তো রাখতে হবে না, তবে আমার একটা অনুরোধ, তোকে রাখতে হবে। তোর বাবার সাথে আমার বিয়ে হয়ে আসার পর থেকে তোর উপর আমি কম নির্যাতন করিনি।
এখন সারাদিন একা থেকে আমি নিজের ভুল বুঝতে পারছি। তোকে আমাকে কথা দিতে হবে, 2 দিন পর তুই জামাই নিয়ে আমাদের বাড়িতে আসবি। 2 দিন পর তোর জন্মদিন। আমি চাই তোর এই জন্মদিনটা ধুমধাম করে পালন করতে। কথা দে তুই আর জামাই আসবি। মা, আমি সঞ্জয়ের সাথে কথা না বলে তোমাকে কিচ্ছু জানাতে পারছি না। ও ফিরলে আমি ওর সাথে একবার কথা বলে দেখি। দীপা জোর করে না, তবে হাতে তার 2টি সোনার বালা ছিল। সেই বালা দুটি খুলে জোরপূর্বক দীপিকার হাতে ঢুকিয়ে দেয়। দীপিকা দীপার সাথে পেরে ওঠে না। দীপিকা কিছু বলতে চাইলে দীপা বাধা দিয়ে বলে, একদম কিচ্ছু বলবি না। নতুন জামাই দেখতে এসেছিলাম, জামাইকে এসে পেলাম না, তবে নতুন বউ দেখে পেলাম। নতুন বউকে আমি খুশি হয়ে এটা দিলাম। আমি এখন আছি, সঞ্জয় আসলে যেভাবে হোক তুই ওকে ম্যানেজ করে আমাদের বাড়িতে আসবি। না হলে আমি মনে করব তুই এখনো আমার উপর রেগে আছিস। বলেই দীপা সঞ্জয়দের বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুটা দূর গিয়ে হাঁপাতে থাকে। জীবনে কখনো এমন বাড়িতে সে ঢোকেনি। মনে হচ্ছিল তার দম বন্ধ হয়ে আসছে, গা গুলিয়ে উঠছে, বমি পেয়ে যাচ্ছে। পায়ের ব্যথা নিয়ে সঞ্জয় সিএনজি চালিয়ে কিছু টাকা উপার্জন করেছে। সেই টাকা দিয়ে বাজার করে একেবারে বাড়ি ফিরছে। বাজার নিয়ে এসে ভাড়া বাড়ির সামনে বারান্দায় বসে। দীপিকা জানালা দিয়ে সঞ্জয়কে দেখে ছুটে এসে সঞ্জয়ের পাশে বসে ব্যাগগুলো নিতে নিতে বলে, তুমি আমার ওপর শুধু শুধু রাগ করছো। আমি চাচার জন্যই বলেছিলাম। এখানে তোমার কোনো দোষ নেই দীপিকা। মেয়েরা সবসময় বাবার ওপরে নির্ভরশীল থাকতে চায়। তুমি এই জন্যই বলেছ। আমি কিছু মনে করিনি। বাজারগুলো নিয়ে গিয়ে রান্না করো। দীপিকা সঞ্জয়ের কথায় সায় দিয়ে বাজারের থলেগুলো ঘরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন সঞ্জয় শুনতে পায় দীপিকার হাত থেকে শব্দ আসছে। সন্দেহ নিয়ে দীপিকার হাতের দিকে তাকালে দেখতে পায় 2 হাতে 2টো সোনার বালা। সঞ্জয় উঠে দীপিকার হাত ধরে ভালোভাবে বালা দুটি পর্যবেক্ষণ করে বলে, দেখে তো সোনার মতো চকচক করছে। বালা দুটো কোথায় পেলে তুমি? আজকে আমার মা এসেছিল আমার সাথে দেখা করতে, মাই দিয়ে গেছে। দীপিকা, আমি তোমাকে বারবার বারণ করেছি তোমার বাবার বাড়ি থেকে কোনো কিছু নিতে না করেছিলাম, তবু তুমি আমার কথার অগ্রাহ্য করে বালা দুটো নিয়ে নিলে। তুমি আমাকে তোমার বাবা মায়ের চোখে খারাপ না করলে তোমার হচ্ছে না। আমি তোমাকে কিভাবে খারাপ করলাম? আমি তো পাপার বাড়ি থেকে কোনো টাকা আনিনি। মা আমাকে জোর করে কিছু টাকা দিয়েছিল, তোমার জন্য আমি সেই টাকাটাও রাখিনি। আমি টাকা রাখতে বারণ করেছি বলে তুমি বালা রেখে দিলে। এখন এই বালা বিক্রি করে আমাদের সংসার চলবে? তোমাকে আমি বারবার করে বারণ করে দিয়েছি। তোমার জন্য আমি এই শরীর নিয়েও সিএনজি চালিয়ে উপার্জন করে নিয়ে এসেছি, আর তুমি আমার মতামতের কোনো গুরুত্ব দিলে না। বলেই সঞ্জয় দীপিকার হাত থেকে বাজারের থলেটা নিয়ে ছুঁড়ে মারে। বাজারগুলো সম্পূর্ণ মাটিতে পড়ে গড়াগড়ি খায়। রাগে সঞ্জয়ের শরীর কাঁপছে। হাতটা দেওয়ালের সাথে বাড়ি দিলে দীপিকা ভয় পেয়ে যায়। কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করো, আমি মায়ের কাছে কোনো টাকা চাইনি। মা তোমাকে দেখতে এসেছিল, তোমাকে বাড়িতে না পেয়ে তিনি আমাকে দেখে 2টো বালা দিয়েছেন। আমি বালা দুটো রাখতে চাইনি। নিজেকে বাঁচাতে এখন তুমি মিথ্যে কথা বলছো দীপিকা। ছি, মিথ্যে বলতে কি লজ্জা করছে না? এমন সময় সেখানে উপস্থিত হয় দামিনী। দুজনের ঝগড়া দেখে থামাতে গিয়ে বলে, শুধু শুধু কেন চেঁচাচ্ছিস মেয়েটার উপরে? দীপিকা বালা টাকা কিছুই রাখতে চায়নি, ওর মা জোর করেছিল, এজন্য আমি বলেছি তুই রেখে দে। দীপিকা রাগ দেখিয়ে ঘরে চলে গেল। সঞ্জয় মাথায় হাত দিয়ে নিজের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করে। তারপরে ফেলে দেওয়া বাজারগুলো কুড়িয়ে থলের ভেতরে ভরে নেয়। দামিনীর হাতে দিয়ে বলে, মাথা খারাপ ছিল, এই জন্যই বলেছি তুমি এগুলো নিয়ে ঘরে যাও। আমি দেখি মহারানীর রাগ ভাঙাতে পারি কিনা। দামিনী একটা মুচকি হাসি দিয়ে বাজারের থলে নিয়ে রান্নাঘরে চলে যায়। সঞ্জয় নিজেদের ঘরে গিয়ে দেখে দীপিকা কেঁদে ভাসিয়ে ফেলেছে। আচ্ছা, মেয়েটা কাঁদলে এত সুন্দর লাগে কেন? খুব বড় ভুল করে ফেলেছি মেয়েটাকে কাঁদিয়ে। ও সবাইকে ছেড়ে শুধুমাত্র আমাকে ভালোবাসে বলে আমার কাছে এসে রয়েছে। সব কিছুকেও বঞ্চিত করেছে শুধু আমার জন্য, আর আমি কিনা ওকে এত বড় ভুল বুঝলাম। ছি সঞ্জয়, এটা কি করলি তুই? কি করে ফেললি তুই এটা? এরপর সঞ্জয় দীপিকার কাছাকাছি গিয়ে গা ঘেঁষে বসে। দীপিকা কিছু বলতে চেয়েও বলে না। সঞ্জয় থেকে অনেকটা দূরত্বে নিয়ে বসে কাঁদতে থাকে। সঞ্জয় দীপিকার দেওয়া বাধা না মেনে আরো কাছাকাছি আসে। এতে দীপিকা রেগে গিয়ে বলে, একদম আমার কাছাকাছি আসবেন না, দূরে সরেন বলছি।
রাগ দেখিয়ে এখন এসেছে রাগ ভাঙাতে। আমি খুব খারাপ মেয়ে, তাই না? আমি মিথ্যে কথা বলি। আচ্ছা, কিভাবে পারলে তুমি আমায় মিথ্যেবাদী বলতে? তখন মাথা গরম ছিল, একটু রাগ দেখিয়ে ফেলেছি। আমি তোমাকে রাগ দেখাবো না। আসো, আমি তোমাকে সোহাগ করব। ও তাই না? যখন যা ইচ্ছে হবে মনে হলেই বলে দেবে। একবারও ভাববে না যে দীপিকার মনে কতটা খারাপ লাগতে পারে? আর ভাববেই বা কেন? তোমার আত্মসম্মান বোধ আছে, শুধু আমারই নেই। আর তাই জন্যই এত কিছু বলার পরে এসে সামান্য সরি বলাতেই আমাকে তোমার বলা কথাগুলো চুপচাপ মেনে নিতে হবে, তাই না? বলেই দীপিকা হাতের বালা দুটি খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দেয়। সঞ্জয় বালা দুটি কুড়িয়ে পুনরায় দীপিকার হাতে পরিয়ে দিয়ে বলে, বাহ, বালা দুটো পরলে তোমার হাত তো আরো সুন্দর লাগে। আমার টাকা পয়সা হলে তোমাকে আমি সোনায় মুড়িয়ে রাখবো। সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ দীপিকা, এবার আর রাগ করো না প্লিজ। সত্যি কথা বলতে কি জানো, আমি চাই আমার নিজের উপার্জনের টাকায় তোমাকে আমি খুশি রাখবো, আদরে ভালোবাসায় ভরিয়ে রাখবো। কিন্তু কেউ যেন আমার দিকে আঙুল তুলে না বলতে পারে যে আমি আমার বউকে খাওয়াতেও পারি না, পড়াতেও পারি না। এরপরেই সঞ্জয় দীপিকার হাতটা ধরে বলে, তুমি চাও না বলো দীপিকা, যে আমি আমার নিজের উপার্জনের টাকায় তোমাকে খুশি রাখি, ভালো রাখি? তোমার স্বামী উপার্জনের টাকায় তুমি খুশি থাকতে চাও না? নাকি এখানে থাকলে তোমার খুব কষ্ট হচ্ছে? প্লিজ দীপিকা, এবার আমায় ক্ষমা করে দাও। এরপর সঞ্জয় কানে হাত দিয়ে সরি বলে। এই সামান্যতেই দীপিকার রাগ ভেঙে যায়। তবুও রাগ ধরে রাখার চেষ্টা করে শর্ত দিয়ে বলে, মা এসেছিল আমাদের নিতে। সামনে আমার জন্মদিন। মা চাইছে আমরা সেই দিন ওই বাসায় যাই। আমার জন্মদিন ধুমধাম করে পালন করবে। যদি তুমি আমাকে নিয়ে ওই বাড়িতে যাও তাহলে আমি ভেবে দেখব। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে ওই বাড়িতে যাব। তবে এটাই কিন্তু ওই বাড়িতে তোমার শেষ জন্মদিন পালন। আমি চাই না অন্যের টাকা পয়সায় ফুটানি করতে। দীপিকা সঞ্জয়ের কথায় মাথা নেড়ে সঞ্জয়কে জড়িয়ে ধরে। আর সঞ্জয়ও দীপিকাকে নিজের বুকে জড়িয়ে নেয়। 3 দিন সিএনজি চালিয়ে সঞ্জয় যা উপার্জন করেছে তার সম্পূর্ণ অর্থ রেখে দিয়েছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। প্রথমবার শ্বশুরবাড়িতে যাবে, এই জন্য অনেক কিছু কিনতে হবে। এরপর চলে আসে সেই দিন। আর সঞ্জয় ও দীপিকাকে নিয়ে প্রয়োজন মতো সমস্ত দ্রব্য কিনে হাজির হয় শ্বশুরবাড়িতে। বাড়ির ভিতরে ঢুকে বাবাকে দেখে দীপিকা দৌড়ে গিয়ে দীপ্ত চৌধুরীকে জড়িয়ে ধরে। সবাই দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। বাবা মেয়ের মধুর মুহূর্তের পর সঞ্জয় বাড়ির ভিতরে ঢুকে প্রণাম করে। পাশে দাঁড়িয়ে থাকা দীপা সঞ্জয়কে দেখে বুঝতে পারে না সঞ্জয় ঠিক গরিব নাকি বড়লোক। গরিব হলে সঞ্জয়ের পরনে নর্মাল পোশাক থাকতো, কিন্তু এখন ওর পরনে পোশাক ব্র্যান্ডের। এর মধ্যে সঞ্জয় প্রশ্ন করে, বাবা, আপনারা মালয়েশিয়াতে যাবেন না? এখন থেকে এখানেই থাকবেন? মেয়েকে রেখে মালয়েশিয়াতে যেতে আর ইচ্ছে করে না। দীপিকা আমার একমাত্র মেয়ে। এখানে থাকলে যখন তখন আমি আমার মেয়েকে দেখতে যেতে পারবো। মালয়েশিয়াতে গেলে তো সম্ভব না। এই বাড়িতে নতুন কাজের লোক রেখেছে দীপ্ত চৌধুরী। সবাই দীপিকার জন্মদিন উপলক্ষে ঘর সাজাতে ব্যস্ত। দীপিকা ও সঞ্জয় ঘরে বসে আনন্দ প্রকাশ করছিল। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় দীপা। হাতে তার দুটো শপিং ব্যাগ। ব্যাগ দুটো বিছানার উপরে রেখে বলে, এই 2টা পোশাক তোমাদের জন্য। তোমার বাবা পছন্দ করে কিনেছে। আজকে রাতের জন্য এই পোশাকটা তোমরা পরে নিও। না মা, আমাদের পরনে যে পোশাক আছে তাতেই চলবে। সে আমি জানি, তোমার পোশাক না থাকলেও তুমি হাত পেতে পোশাক চাইবে না। কিন্তু এই 2টা পোশাক তোমার বাবা শখ করে কিনেছে। তোমরা যদি না পরো সে অনেক দুঃখ পাবে। সঞ্জয় আর দীপিকা বাবার কথা শুনে কোনো প্রশ্ন করে না। দীপা ঘর থেকে বেরিয়ে গেলে পোশাক দুটি দুইজনে পরে তৈরি হতে থাকে রাতের পার্টির জন্যে। জন্মদিনের সমস্ত গেস্টরা এসে দীপিকাকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। এর মধ্যে বাড়ির সমস্ত আলো নিভে যায়। একটা আলো জ্বলে ওঠে সিঁড়ির ওপরে। সেই সিঁড়ি দিয়ে দীপিকা সঞ্জয়ের হাত ধরে নামছে। দীপিকার পোশাকে দীপিকাকে রাজকন্যার চেয়েও কোনো অংশে কম লাগছে না। সবাই দীপিকার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। দীপিকা সিঁড়ি থেকে নেমে সোজা বাবার পাশে দাঁড়ায়। তখন আলো জ্বলে ওঠে। এমন সময় দীপ্ত চৌধুরীর বন্ধু বলে, বন্ধু, বলছিলি তোর মেয়ের বিয়ে হয়েছে, তা সেই সৌভাগ্যবান ছেলেটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? এই যে আমার জামাতা সঞ্জয়। সবাই সঞ্জয়কে দেখে মুখ লুকিয়ে হাসছে। তারা এতক্ষণ ভেবেছিল এই ছেলেটি বাড়ির কাজের লোক। তাদের কাছে মনে হলো বাদরের গলায় মুক্তোর মালা। কি বলছিস বন্ধু? এই পোশাক দেখে আমাদের মনে হচ্ছে কাজের লোক।
শেষে কিনা তুই একটা কাজের লোকের সাথে মেয়ের বিয়ে দিলি। ছি 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 ছি। পার্টনার, মেয়েকে বিয়ে দেওয়ার আগে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে তোমার বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য। তাকে তোমার বাড়ির জামাই বানিয়ে রেখেছ। সম্মান বাঁচাতে অন্তত ভালো একটা পোশাক কিনে দিতে পারতে। আরে সুব্রত, তুমি বুঝতে পারছো না? এখন ও তো একটা সিএনজি ড্রাইভার। সেদিন আমি ওর সিএনজিতে করে বাড়িতে ফিরেছি। বিনা বেতনের ড্রাইভারকে যদি বাড়ির জামাই করা যায় তাহলে তো ওরারই ভালো, তাই না? টাকা লাগবে না। পার্টনার, তার চেয়ে তুমি একজন মুশিকে তোমার জামাই হিসেবে মেনে নিতে পারতে। তাহলে তোমাকে মাসে মাসে জুতায় টাকা খরচ করতে হতো না। ফ্রিতে জুতা সেলাই করে দিতে পারতো তোমার জামাই। উপস্থিত সবাই তখন মজা নিতে ব্যস্ত। ঠিক সেই সময় কাজের লোক এসে বলে, স্যার, আপনার পরনে আমার পোশাক। আপনি আমার পোশাক কেন পরেছেন? এটা আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না। এই দুটো পোশাক মা আমাকে দিয়েছিল। বাবা নাকি আমাদের জন্য নিজে কিনে এনেছে। এটা কি হচ্ছে বাবা? দীপ্ত চৌধুরী রাগান্বিত দৃষ্টিতে দীপার দিকে তাকায়। এখন তার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তাই নিজেকে বাঁচাতে তড়িঘড়ি করে বলে, তুমি আমাকে যেভাবে জামা কাপড়গুলো দিয়েছিলে আমি সেভাবেই ওদের দিয়ে এসেছি। আমি খুলেও দেখিনি। আমার মনে হয় তখন ভুল করে দুজনের পোশাক পাল্টে গেছে। কোনটা কাজের লোকের পোশাক আর কোনটা বাড়ির জামাইয়ের পোশাক তা যদি কেউ চিনতে না পারে তাহলে এখানে আমার দোষ কি? সঞ্জয় অপমানে সেখান থেকে আড়ালে চলে যায়। অপমানে তার কপালে বিন্দু বিন্দু পানি জমেছে। সঞ্জয় দেখতে পায় টেবিলের ওপরে একটি পানির গ্লাস। সঞ্জয় সেখান থেকে এক গ্লাস পানি পান করে, তারপরে একটি বোতল সম্পূর্ণ খালি করে ফেলে। কিছুক্ষণ পর সঞ্জয়ের নেশা ধরে। সঞ্জয় দুলতে দুলতে সবার সামনে এসে দীপিকাকে বলে, এই জন্যই তুমি আমাকে এখানে নিয়ে এসেছো দীপিকা। আমি সিএনজি চালক হতে পারি, কিন্তু শ্বশুরের টাকায় চলি না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান বোধ আছে। পার্টনার, তোমার জামাইও নেশা করে। জামাইকে সবার সামনে আনার আগে ওকে একবার শিখিয়ে আনতে পারতে। এতে তোমার মান সম্মান অনেকটা বাঁচতে পারতো। দীপিকা, সঞ্জয়কে থামাও। আমার মান সম্মান আজও ধুলোর সাথে মিশিয়ে দিল। সমস্ত ড্রাইভাররা মাতাল হয়ে রাস্তায় ঘোরে, কিন্তু সঞ্জয়কে আমার আলাদা মনে হয়েছিল। এজন্য আমি তোমাদের বিয়েতে রাজি হয়েছিলাম। এখন মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। ওকে থামতে বলো, না হলে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব আমার বাড়ি থেকে। আমি মাতাল, বেশ করেছি মদ খেয়েছি। আমি কি ইচ্ছে করে মদ খেয়েছি? আপনারা আমাকে বাড়িতে ডেকে এনে অপমান করেছেন। তার বেলায় আগে নিজেরা ঠিক হন। আপনাদের লজ্জা করে না? বাড়ির জামাইকে ইচ্ছে করে কাজের লোকের জামা পরিয়ে অপমান করে নাটক করছেন। সঞ্জয়, তুমি চুপ করে ঘরে এসো আর লোক হাসিও না প্লিজ। না, আমি এই বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণই বলবই। তোমার বাবা ইচ্ছে করে আমাকে এই ধরনের পোশাক এনে দিয়েছে। সিএনজি চালকরা কি মানুষ না? আর লোক হাসানোর কথা বলছেন। আমি কি ইচ্ছে করে আসতে চেয়েছি নাকি তোমাদের এই বড় আলিশান বাড়িতে? আমার কোনো লোভ নেই, অহংকার নেই। তোমাদের সবার কি মনে হয় যে আমি একটা গরিব ভিখারির ছেলে? আমাদেরও বড় বিজনেস ছিল, তোমাদের থেকেও বড় বাড়ি ছিল। শুধু পরিস্থিতির চাপে আর সেই সব কিছু হারিয়ে গেছে। তাই আজ আমি একজন সিএনজি চালক। কিন্তু কোনোদিনও আমাদের লোভ ছিল না, অহংকার ছিল না। মানুষকে মানুষ বলে জ্ঞান করতে জানতাম। তোমাদের মতন অতিথিকে বাড়িতে ডেকে এনে অপমান করার সাহস করতাম না। সঞ্জয়, এতে পাপার কোনো দোষ নেই। মা ভুলবশত তোমাকে ওই জামাটা দিয়েছে, তার জন্য তো মা ক্ষমা চাইছে। একদিন না হয় একদিন সবাই সত্যিটা জানতে পারতোই। তাহলে অহেতুক কেন এত রিয়াক্ট করছো তুমি? তোমার মনে হচ্ছে আমি অহেতুক রিয়াক্ট করছি? তোমার চোখের সামনে সবাই আমাকে কিভাবে অপমান করলো, কিভাবে আমাকে নিয়ে হাসাহাসি করছে, তোমার কোনো কিছুই চোখে পড়ছে না, তাই না দীপিকা? আজ আমার থেকেও তোমার বাড়ির সকলের মান সম্মান আগে হয়ে গেল। ঠিক আছে, তুমি থাকো তোমার বাবার বাড়িতে, আমি চললাম। বলেই সঞ্জয় হাঁটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। দীপিকা পেছনে যাওয়ার চেষ্টা করতেই মাথা ঘুরে নিচে পড়ে যায়। দীপ্ত চৌধুরী ছুটে গিয়ে দীপিকাকে ধরে বলে, সবাই আসুন, এখানে আজ আর কোনো অনুষ্ঠান হবে না।
কে কোথায় আছে? ডাক্তার ডাকো, আমার মেয়ের কি হলো? দীপিকার হাতে স্যালাইন চলছে। ডাক্তার সাহেব দীপিকাকে পরীক্ষা করে। পাশেই চিন্তিত হয়ে বসে আছে দীপ্ত চৌধুরী। ডাক্তার হাসি মুখে বলে, সুখবর আছে, আপনি নানু হতে চলেছেন, দীপিকা মা হবে। মিষ্টি খাওয়ান। ডাক্তার আপনি ঠিক বলছেন তো? আমি সত্যি নানা ভাই হব? আমার 22 বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি, আপনি নানা ভাই হবেন। সবার মুখে অতিথি আসার আনন্দ প্রকাশ পেয়েছে। আনন্দে দীপিকার চোখে পানি চলে এসেছে। শোয়া থেকে উঠে বসতে বসতে বলে, সঞ্জয় কোথায়? আমি এখনই সঞ্জয়ের কাছে কি ওকে খুশির খবরটা বলবো। ও আমার উপরে আর রাগ করে থাকতেই পারবে না। বলে দীপিকা বিছানা ছেড়ে উঠতেই স্যালাইনের ভেতর রক্ত উঠে যায়। ডাক্তার বাধা দিয়ে বলেন, এত হাইপার হবেন না, আপনার শরীর যথেষ্ট দুর্বল, স্যালাইনটা শেষ হতে দিন। এখন অনেক রাত, এই রাতে বাড়িতে যাবি কিভাবে তুই? কালকে সকালে আমি তোকে যাওয়ার ব্যবস্থা করে দেব। দীপা মনে মনে অসন্তুষ্ট হয়। নতুন কোনো সন্তান আসা মানে সম্পত্তিতে ভাগ বসানো। দীপা মনে মনে ঠিক করে যেভাবেই হোক দীপিকাকে এই বাড়িতে রেখে দেবে। তারপরে দুইজনের সম্পর্ক খারাপ করে নতুন বাচ্চাকে মেরে ফেলবে। দীপা বুদ্ধি করে গিয়ে উকিলকে ফোন দিয়ে সঞ্জয় ও দীপিকার ডিভোর্স পেপার তৈরি করতে বলে। কিছুক্ষণ পর দীপ্ত চৌধুরী ঘরে প্রবেশ করলে দীপা বলে, যতই হোক আমাদের ভুলের জন্য সঞ্জয় অনেক অপমানিত হয়েছে, রাগ করে বাড়ি থেকে চলে গেছে। এই অবস্থায় দীপিকা যদি সঞ্জয়ের বাড়িতে ফিরে আর রাগের বশে সঞ্জয় যদি দীপিকার কোনো ক্ষতি করে ফেলে, তখন বলি কি সঞ্জয় যখন এসে দীপিকাকে নিয়ে যেতে চাইবে তখন আমরা দীপিকাকে ওর হাতে তুলে দিব। সেটা তুমি ঠিক বলছো, কিন্তু সঞ্জয়কে ওর বাচ্চার খবরটা জানানো উচিত। আমি ওকে ফোন দিয়ে সবটা জানিয়ে দিই, সাথে ক্ষমাও চেয়ে নিই। সঞ্জয় এখন অনেক রেগে আছে, ফোনে কথা বললে সঞ্জয় রেগে যেতে পারে। আমি আগামীকাল ওদের বাড়িতে গিয়ে সবটা জানাবো, তোমার হয়ে ক্ষমা চাইবো, তারপরে বুঝিয়ে শুনিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যাও। পরের দিন সকালবেলায় উকিল থেকে ডিভোর্স পেপার ও সাথে কিছু টাকা নিয়ে সঞ্জয়দের বাড়িতে হাজির হয় দীপা। সঞ্জয় সবে পোশাক পরে সিএনজি চালানোর জন্য বের হচ্ছিল। ঠিক তখনই বাড়িতে প্রবেশ করে দীপা। সঞ্জয়কে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ডিভোর্স পেপার বের করে বলে, 2 দিন আগে তুমি পার্টিতে আমাদের যা অপমান করেছ, দীপ্ত চৌধুরী বা দীপিকা কেউ তোমার সাথে তার সম্পর্ক রাখতে চায় না। এই নাও ডিভোর্স পেপার, এখানে সাইন করে দিয়ে দীপিকাকে মুক্ত করে দাও। কোন সাহসে আপনি ডিভোর্স পেপার নিয়ে আমার বাড়িতে এসেছেন? দীপিকা কেন আসলো না? ও কোথায়? ওকে আসতে বলুন। দীপিকা আর তোমার মুখ দেখতে চায় না, এই জন্য আমার হাত দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়েছে, সাথে অনেক টাকাও পাঠিয়েছে। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি সাইন করে দাও। আমাদের এই ঝগড়ার পিছনে আপনি দায়ী। আপনি দীপিকাকে অত্যাচার করতেন তা আমি জানি। আমাদের সম্পর্ক খারাপ করার পিছনে আপনি দায়ী। দীপিকাকে গিয়ে বলে দেবেন ওকে আমি ডিভোর্স দেব না, ও যাতে নিজে আমার কাছে এসে ডিভোর্স চায়। বিয়ান সাহেবা, দয়া করে আপনি আর আমার ছেলে বৌমার মাঝখানে ঢুকবেন না। আমার বৌমা যদি ডিভোর্স চায় তাহলে ওকে এসে বলতে বলবেন। দীপিকা সঞ্জয়ের মুখ দেখতে চায় না, এই জন্য আমাকে পাঠিয়েছে। সঞ্জয়, গতকাল রাতে আমি তোকে বলেছিলাম তুই দীপিকাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসবি। আজ আমি তোকে বলছি, দীপিকা যদি নিজে ইচ্ছায় না আসে তাহলে তুই আর কখনো এই বাড়িতে ওকে আনবি না। জি চাচি। তারপরে ডিভোর্স পেপারটা ছিঁড়ে দীপার মুখের ওপরে ছুড়ে দিয়ে সঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে যায়। এত বড় অপমান সহ্য করতে না পেরে দীপা নিজেও বাড়ি চলে যায়। বাড়িতে এসে কাঁদতে কাঁদতে ডিভোর্স পেপারের অন্য একটা কপি দীপিকাকে দিয়ে বলে, সঞ্জয় আমাকে যা তা বলে অপমান করেছে, আমার মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে দিয়ে বলেছে তোকে সাইন করে দিতে। দীপিকা ও দীপ্ত চৌধুরী দীপার কথা শুনে চমকে যায়। সামান্য একটা ব্যাপার নিয়ে সঞ্জয় ডিভোর্স পর্যন্ত ভেবে নিয়েছে। দীপিকা অবাক হয়ে বলে, তুমি সঞ্জয়কে বলেছিলে আমি মা হতে চলেছি আর ও বাবা হবে? হ্যাঁ, আমি সেটাও বলেছি। সঞ্জয় এই সন্তান অস্বীকার করেছে। ও বলেছে এই সন্তান ওর নয়, আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোকে অনেক বাজে কথা বলেছে, মা হয়ে এত বাজে কথা আমি মুখে উচ্চারণ করতে পারবো না। আমার ভুল হয়েছে, সঞ্জয়ের কাছে ক্ষমা চাইতে যাওয়া। সঞ্জয় সামান্য একটা কারণ নিয়ে এইভাবে আমাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবলো।
আমি আর কখনো ওর কাছে ফিরে যাব না। যেদিন ও আমাকে নিজে থেকে নিতে আসবে সেদিন আমি ফিরে যাব। সঞ্জয় যখন তোকে মানতে রাজি নয়, তাহলে তুই এই বাচ্চাটা নষ্ট করে ফেল মা। না মা, আমি আমার সন্তানকে নষ্ট করতে পারি না। আমি জানি সঞ্জয় রাগের কারণে এমন করছে, ও ঠিক ফিরে আসবে। দীপিকার সিদ্ধান্তে দীপ্ত চৌধুরী খুশি হলেও দীপা খুশি হয় না। এত কিছু করলো সম্পর্ক ভাঙার জন্য, অথচ ভাঙলো না। এরপর দেখতে দেখতে কেটে যায় 5টা বছর। 5 বছর পর সঞ্জয় এসে বাড়ির উঠানে বসেছে। পলাশ 2 বছর আগে গত হয়েছে। এখন সংসারের সমস্ত দায়িত্ব সঞ্জয়ের কাঁধের ওপর। দীপিকা ফিরে এলো না, আর সঞ্জয়ও ফিরে গেল না। এমন সময় দামিনী এক গ্লাস পানি এনে সঞ্জয়ের হাতে দিলে সঞ্জয় তা পান করে, গ্লাস ফিরিয়ে দেয়। দামিনী আমতা আমতা করে বলে, গতকাল রাতে কত করে বুঝালাম, তুই কিছু বুঝলি বাবা? জীবনটাকে আবার নতুন করে শুরু কর। দীপিকাকে আমি অনেক বেশি ভালোবাসি চাচি। ওকে ছাড়া আমি নতুন সংসার সাজানোর কথা ভাবতেও পারি না। আমার মনে হয় দীপিকা তোর জন্য এখনো অপেক্ষা করে আছে। তুই জেদ ভেঙে দীপিকার বাবার বাড়িতে যা। গিয়ে কোনো লাভ নেই চাচি। এতদিনে হয়তো সে নতুন সংসার সাজিয়েছে, আমার জন্য অপেক্ষা করে বসে নেই। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সঞ্জয়ের সিএনজি চালক বন্ধু। হাঁপাতে হাঁপাতে বলে, সঞ্জয় বন্ধু, তুই আমাকে তো বলিসনি যে তোর একটা ছেলে আছে। মানে? আমার ছেলে? আজকে আমি লোক নিয়ে শহরে গিয়েছিলাম, সেখানে দেখি দীপিকা বৌদি একটা ছেলের হাত ধরে স্কুলে যাচ্ছে। দেখেছো চাচি, দীপিকা বিয়ে করে এক বাচ্চার মাও হয়ে গেছে, অথচ আমি স্বাভাবিক হতে পারছি না। ও, তোর ছেলে দীপ? আমি ভিতরে ঢুকে টাকা দিয়ে খোঁজ নিয়ে জেনেছি। সবটা শুনে সঞ্জয় নিজেকে শান্ত রাখতে পারে না। ডিভোর্স পাঠিয়ে দিয়েছে, অথচ একবারের জন্য সন্তানের কথা বলেনি। দামিনী এগিয়ে এসে বলে, বাবা তুই একটু ওদের বাড়িতে গিয়ে খবর নিয়ে আয়। না চাচি, আমি আমার ছেলে দীপ্তকে আমার কাছে নিয়ে আসব। ও যেমন আমার থেকে আমার ছেলেকে দূরে সরিয়ে রেখেছে, আমি ওকে দূরে সরিয়ে রাখবো। বলেই সঞ্জয় সিএনজি নিয়ে স্কুলের সামনে অপেক্ষা করে। স্কুল ছুটি হতেই দীপকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে আসে বাড়িতে। দীপ ছবিতে সঞ্জয়কে দেখেছে, তাই ভয় পায় না। অন্যদিকে স্কুলের সামনে এসে দীপকে খুঁজে পায় না দীপিকা, তাই চারপাশে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে। তখন দারোয়ান তাকে জানায় একজন লোক দীপকে নিয়ে গেছে। দীপিকা বাড়িতে ফোন করে জানতে পারে দীপ বাড়িতে যায়নি, তাই কাঁদতে থাকে অঝোর ধারায়। তখন দীপিকার মনে পড়ে সঞ্জয়ের কথা। কাঁদতে কাঁদতে সঞ্জয়ের ভাড়া বাড়িতে চলে যায়। দীপিকা সেখানে গিয়ে দেখতে পারে দীপ বারান্দায় বসে খেলছে দামিনীর সাথে। দীপিকা নিজেকে সামলাতে না পারে দীপকে কোলে নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। আদর করে বলে, আমার বাবাটা এখানে, আর আমি তোমাকে পাগলের মতন সব জায়গায় খুঁজে চলেছি। তুমি এখানে কার সাথে এলে বাবু? দীপিকার গলা শুনে সঞ্জয় ঘরে থেকে বেরিয়ে দেখে দীপিকা দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে দীপিকার হাত থেকে দীপকে নিয়ে দামিনীর কোলে দিয়ে বলে, চাচি তুমি ওকে ঘরে নিয়ে যাও। তুমি না বলে ওকে এখানে কেন নিয়ে এসেছো? আমার ছেলেকে আমি কোথায় নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আমার ছেলেকে এতদিন কোন সাহসে তুমি লুকিয়ে রেখেছিলে, জবাব দাও। এত বাবা সাজার শখ তোমার, তাহলে কেন আমার বাড়িতে গিয়ে ছেলেকে নিয়ে আসোনি? ছেলের কথা যখন তোমাকে জানিয়েছিলাম অস্বীকার করনি, ডিভোর্স দিতে চেয়েছো। এখন ছেলের প্রতি এত ভালোবাসা এলো কিভাবে শুনি? মিথ্যে বলবে না তুমি দীপিকা, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি, বরং তুমি তোমার মাকে দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়েছিলে। আমি আমার ছেলেকে তোমার কাছে দেব না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কথাটা বলে সঞ্জয় ঘরের ভেতরে ঢুকে দরজার খিল তুলে দিল। দীপিকা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সঞ্জয় কি বলল এটা? দৌড়াতে দৌড়াতে ছুটে গেল বাড়িতে। দীপ্ত চৌধুরী দীপ নিখোঁজ হওয়ার খবর শুনে বেরিয়েছেন। এর মধ্যে দীপিকাকে কাঁদতে কাঁদতে আসতে দেখে বলে, কাঁদিস না মা, আমি পুলিশের কাছে গিয়ে তোর ছেলেকে উদ্ধার করে নিয়ে আসবো। দীপকে আমি পেয়েছি বাবা, সঞ্জয় ওকে নিয়ে গেছে। সঞ্জয় নাকি জানতো না আমাদের একটা ছেলে আছে। মা বলেছে সঞ্জয় আমাকে ডিভোর্স পেপার দিয়েছে, কিন্তু সঞ্জয় বলছে আমি নাকি মাকে দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়েছি। আমাকে সব ঘটনা খুলে বল মা। দীপিকা এরপর সম্পূর্ণ ঘটনা খুলে বললে দীপ্ত চৌধুরী বুঝে যায় এটা কার কাজ। হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে এগিয়ে যায়। দীপ্ত চৌধুরী দেখতে পায় দীপা কারোর সাথে ফোনে কথা বলতে মশগুল হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না বান্ধবী। আমি চেয়েছিলাম দীপিকাকে আমাদের জীবন থেকে উপড়ে ফেলতে,
এই জন্য সঞ্জয় ও দীপিকার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করলাম, কিন্তু এতে আমারই কাল হয়ে আসলো। এখন দীপিকার সাথে ওর ছেলে দীপও এসে বসেছে। কি করে ওতে দুটাকে এই বাড়ি থেকে বিদায় করব আমি কিছুই বুঝতে পারছি না। তোর কাছে কোনো বুদ্ধি থাকলে আমাকে বল। শুধু শুধু বান্ধবীদের থেকে বুদ্ধি নেওয়ার কি আছে? আমি তোমার স্বামী, তোমার কোনো সমস্যা হলে তুমি আগে আমার সাথে আলোচনা করবে। দীপ্ত চৌধুরীকে ঘরে দেখে হতবাক হয়ে যায় দীপা। কিছুক্ষণ আগে দীপ্ত চৌধুরী হন্তদন্ত হয়ে বেরিয়েছিল থানায় যাওয়ার উদ্দেশ্যে। তড়িঘড়ি করে ফোনের লাইন বিচ্ছিন্ন করে সৌজন্য হাসি দিয়ে বলে, তুমি এখানে এখনো যাওনি থানাতে? তোমার নাকি সাহায্য লাগবে? তাহলে আগে স্ত্রীর সাহায্য করে তারপরে নাতিকে সাহায্য করব। আমার কোনো সাহায্য লাগবে না, তুমি যাও। কিন্তু তোমার কাছে আমার সাহায্য লাগবে। আমাকে ভালো মানুষের মতো বলো তো, তুমি সেদিন সঞ্জয়দের বাড়িতে গিয়ে কি কি করেছিলে? আমি কি করব? যা করার সঞ্জয় করেছে। আমাকে অপমান করেছে, ডিভোর্স পেপার দিয়ে নিজের সন্তানকে অস্বীকার করেছে। সে কখনোই দীপিকাকে নিজের স্ত্রী মেনে নেবে না। দীপ্ত চৌধুরী দীপার কথা শুনে নিজেকে আর শান্ত রাখতে পারে না। চুলের মুঠি করে পরপর কয়েকটা চর বসিয়ে দেয় দীপার কালে। দীপা ব্যথায় ছাড়ানোর চেষ্টা করলে দীপ্ত চৌধুরী হুঙ্কার দিয়ে বলে, ভালোই ভালোই সত্যি কথাটা স্বীকার কর, না হলে এই ঘরের ভিতরে তোকে মেরে ফেলবো, কেউ জানতেও পারবে না তোর খবর। বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। দীপ্ত চৌধুরী নিজের লাইসেন্স করা বন্দুকটা বের করে দীপার মাথায় তাক করতেই দীপা ভয়ে বলতে শুরু করে, এখানে সঞ্জয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ইচ্ছে করে কাজের লোকের পোশাক সঞ্জয়কে পরতে দিয়েছিলাম। সেদিন যখন তুমি বলেছিলে সব সম্পত্তি দীপিকাকে দিয়ে দিবে, তাই আমি চেয়েছিলাম সঞ্জয় ও দীপিকার মধ্যে সমস্যা তৈরি করে বিচ্ছেদ করাতে। ওদের মধ্যে সব সম্পর্ক শেষ করতে চেয়েছিলাম। অতঃপর নিজের সমস্ত দোষ স্বীকার করে নেয় দীপা। এতদিন মিছিমিছি সঞ্জয়কে দোষারোপ করার জন্য কাঁদতে থাকে দীপিকা। কাঁদতে কাঁদতে বলে, এতদিন আমি তোমাকে অন্ধের মতন বিশ্বাস করেছিলাম, নিজের সবচেয়ে আপন মা ভেবেছিলাম, কিন্তু তুমি তো মা হওয়ার যোগ্যই নও। আর এই কারণেই আমার অন্য কোনো বোন বা ভাই নেই। আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? আমার আগেই বোঝা উচিত ছিল সঞ্জয় কখনোই এমন কোনো কাজ করতে পারে না। আমি সঞ্জয়ের কাছে গেলাম ক্ষমা চাইতে। কাঁদতে কাঁদতে দীপিকা ছুটে যায় সঞ্জয়দের বাড়িতে। রাস্তায় কোনো গাড়ি ছিল না, তাই কোনো মতেই সঞ্জয়দের বাড়িতে চলে যায়। বাড়িতে যে এতগুলো গাড়ি ছিল সেগুলোও সাথে করে নিল না। দীপিকা গিয়ে দেখে সঞ্জয় দীপকে খাবার খাওয়াচ্ছে। সঞ্জয় দীপিকাকে লক্ষ্য করে বলে, আমি তোমাকে একবার বলেছি আমি আমার সন্তানকে তোমার কাছে দেব না, ওকে আমি মানুষ করব। ওকে তুমি তোমার কাছে রেখে দাও সঞ্জয়, আমাকেও তোমার কাছে রাখো। আমি আর তুমি দুজনেই পরিস্থিতির শিকার। আমি যখন জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি, তখন মায়ের মাধ্যমে আমি খবর পাঠিয়েছিলাম তোমার কাছে। জানো, মা বাড়িতে ফিরে বলেছে তুমি নাকি আমার সন্তানকে অস্বীকার করে ডিভোর্স পেপার পাঠিয়েছো, মাকে অপমান করে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। সেজন্য আমি আর তোমার মুখোমুখিই হইনি। কি? কিন্তু তোমার মা এসে তো বলল তুমি আর আমার সাথে সংসার করতে চাও না, তোমাদের অপমান করেছি এই জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, আরো কত কিছু। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় দীপ্ত চৌধুরী ও দীপা। দীপাকে ধাক্কা দিয়ে দীপ্ত চৌধুরী বলে, এই হচ্ছে নাটের গুরু, দুই জায়গায় দুই ধরনের কথা বলে তোমাদের সম্পর্কটা নষ্ট করেছে দীপা। তোমার উপর আমার বিশ্বাস বেড়ে গেল সঞ্জয়। আমার স্ত্রী তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলার পরেও তুমি দীপিকাকে ডিভোর্স দাওনি, নিজের সন্তানকে একা মানুষ করতে চেয়েছো। তোমার মতো ভালো ছেলে আমি আমার জীবনে আর দেখিনি। ঠিক বলেছেন বিআই মশাই। সঞ্জয়ের দুঃখের দিনে আমরা ওকে রাস্তায় থেকে এনে ছেলের মর্যাদা দিয়েছিলাম। ও তবুও আমাদের চাচা চাচি বলে ডাকতো। ওর চাচার মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব নিয়েছে। এখনো যেভাবে করে যাচ্ছে এই ঋণ শোধ হওয়ার নয়। আমার স্ত্রীর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সঞ্জয়, তুমি দীপিকাকে গ্রহণ করে নাও। আমি দীপিকাকে ভালোবাসি বাবা, ওর প্রতি আমার কোনো রাগ ছিল না, একটু অভিমান ছিল, তবে এখন তো পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। তুমি আমার সম্পত্তি দেখে আমাকে বিয়ে করেছো, তাই আমার সম্পত্তির একাংশ দিয়ে আমি তোমাকে ডিভোর্স দেব। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে আর একটা সুযোগ দাও।
নিজেকে প্রমাণ করার। কথা দিচ্ছি আমি আর কখনো এমন কাজ করব না। তোমার জন্য আমার মেয়ন নাতির জীবন থেকে অনেকগুলো দিন নষ্ট হয়ে গেছে। তোমাকে আমি ক্ষমা করব না। দীপা অনবরত কেঁদে চলেছে। সঞ্জয় তা সহ্য করতে না পেরে বলে, বাবা, মাকে একটা সুযোগ দিন। ফাঁসির আসামিরও শেষ ইচ্ছে পূরণ করা হয়। আমি তোমাদের খারাপ করলাম আর তুমি আমাকে সুযোগ দেওয়ার কথা বলছো? এবার আমি ভালো হয়ে যাব, কথা দিচ্ছি। দীপা মেঝেতে বসে থাকা দীপকে কোলে নিয়ে আদর করে। দীপিকা আরো একবার লজ্জা ভুলে গিয়ে সকলের সামনে সঞ্জয়কে জড়িয়ে ধরে। আর সঞ্জয় নিজের ছেলে দীপ আর তার প্রিয় দীপিকাকে নিজের বুকে আগলে নেয় আর দীপিকার কপালে আলতো করে চুমু এঁকে দেয়। আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন এইভাবে একে অপরের হাত ধরে সারাটা জীবন কাটাতে পারে।